সুপ্রিয় দর্শক, শুরু হলো নিটল টাটা এসএটিভি সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, এসএটিভি সাপ্তাহিক আয়োজনে আমাদের আজকের আলোচ্য বিষয় বাজেট নিয়ে প্রত্যাশা। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি, ব্যবসায়ী সমাজের আইকন বা ভারত বাংলাদেশ চেম্বারের সভাপতি আব্দুল মাতলুব আহমদ, আছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। এছাড়াও আমার সঙ্গে আছেন দোকান মালিক সমিতির সভাপতি, এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন এবং এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আনোয়ার হোসেন। আপনাদের চারজনকেই আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি আব্দুল মাতলুব আহমদ, মাতলুব ভাই আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি বাজেট নিয়ে। আপনি জানেন যে করোনা, তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ডলার সংকট, নানাবিধ সংকটের মধ্যে দিয়ে অনেকটা আমাদের অর্থনীতি এগিয়ে চলছে। এই সময়ে টানা চতুর্থবার ক্ষমতায় আসায় আওয়ামী লীগ সরকারের সামনে কি ধরনের চ্যালেঞ্জ আছে এই বাজেট নিয়ে? আমরা প্রথমে এটি একটু শুনতে চাই আপনার কাছে। এবার সবচেয়ে আগে মনে পড়ছে গত বাজেটের ডিসকাশনে আমরা বলেছিলাম ইলেকশন বাজেট। এখন এটা দুইবার তিনবার নানান রকম চেঞ্জেস আসবে। এবার কিন্তু ইলেকশন হয়ে গেছে। এবার বাজেটটা হচ্ছে এটাকে বলে হানিমুন পিরিয়ডে বাজেট। মানে এখানে বাজেটে কিন্তু সাধারণত দেখা যায় সরকার তাদের যে কঠিনগুলো সিদ্ধান্ত তারা কিন্তু প্রথম এক দুই বাজেটেই নেয়, কারণ তারা তো এখন সুন্দর মতো প্লেসমেন্টে বসে আছে। এখন যেটা আমি মনে করি যে জনগণ কি চাচ্ছে, জনগণের চাওয়া কিন্তু খুব কম। ওরা চাচ্ছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যাতে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। সেজন্যই আমরা বাজেটে এক্সপেক্ট করব যে যেগুলো এসেনশিয়াল আইটেমস সেগুলো ডিউটি হয় সরিয়ে দেবে এবং যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে উদ্বুদ্ধ করবে যাতে নিত্য প্রয়োজন জিনিসগুলো জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে সীমার মধ্যে থাকে। আরেকটা হচ্ছে ব্যবসায়ীদের যে রিকোয়ারমেন্ট, সেটা হলো নগদ অর্থ ব্যাংক থেকে। তো ব্যাংকের যদি কস্ট কমাতে পারেন বাজেটের কোনো সিস্টেম দিয়ে, যে ব্যাংকে যদি মনে করেন তাদের যে ট্যাক্স আছে, ইনকাম ট্যাক্সটা যেটা প্রায় 37 মনে হয়, এখন 37.5 মনে হয়, তো সেটা যদি কমিয়ে দেওয়া হয় একটু, তাহলে কিন্তু তারা কিছুটা হলো, যারা তাদের যে কাস্টমার আছে তাদেরকে কিছুটা হলো ইন্টারেস্টটা কমাতে পারবে। আজকে কিন্তু আমাদের সেই 6-9 সিস্টেম থেকে এটা যখন এখন কন্ট্রোল সিস্টেমে আসছে, আমরা দেখতে পাচ্ছি 6 মাসের মধ্যেই এটা প্রায় 13.5-14 ছুঁয়ে যাচ্ছে। আর স্মল লেন্ডিংয়ে প্রায় আরও 14 পারও হয়ে যাচ্ছে। এত হাই কস্টে আসলে বিজনেস করা খুব টাফ এবং জনগণকে কম পয়সায় জিনিস দেওয়াও খুব টাফ। এছাড়াও আমরা এক্সপেক্ট করব যে এই যে ডলার সংকট কিন্তু কিছুটা হলো কমে আসছে, কিন্তু ব্যাংকে এখনও 100% তারা নিচ্ছে, ডিপোজিট নিচ্ছে, মার্জিন নিচ্ছে এলসি খোলার জন্য। অনেকে মার্জিন দিয়েও এখনও তারা এলসি খুলতে পারছে না। এলসি যতক্ষণ পর্যন্ত লিবারালাইজ না করে ততক্ষণ পর্যন্ত ফ্লো অফ গুডস আসবে না। মনে রাখতে হবে আমাদের বাংলাদেশ কিন্তু ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি এখনও রয়েছে। তো যতক্ষণ পর্যন্ত এলসি ফ্লো স্মুথ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু সাপ্লাই স্মুথ হবে না। আর সাপ্লাই স্মুথ না হলে আমরা দেখতে পাবো না যে কাঙ্ক্ষিত যে ইনফ্লেশন রেট সরকার চাচ্ছেন সেখানে আমরা রিচ করতে পারবো। তো আমি এক কথাই বলবো, বিগত দিনের মতো এবারেও বাজেটটা জনবান্ধব হবে, ব্যবসা বান্ধব হবে এবং আমরা যে ব্যবসা বাণিজ্য শিল্প করি আমাদের মনের যে আশা, এবারের সরকার আমাদেরকে হয়তো কিছুটা হলো সাহায্য করবে। আপনি মূল্যস্ফীতির কথা বলেছেন, সরকার এবার একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 7.5-এর মধ্যে এটি রাখার। সেটির সাথে বাস্তবতার কতটা মিল আছে? না, সরকার যখন হিসাব করছে অবশ্যই কোনো কিছু বেসিস করে করছেন। ওয়ার্ল্ডে কিন্তু অনেক জিনিসপত্রের দাম কমে যাচ্ছে এবং সেই হিসাবে হয়তো কিছুটা হলো আমদানিকারক যারা আছে তারা একটু সাপোর্ট পেলে তারা দামটা নামাতে পারবে। আর সাধারণত যে মূল্যস্ফীতি আমরা দেখি সেটা হলো ফুড অ্যান্ড নন ফুড। তো নন ফুড অনেক কিছুর উপর নির্ভর করে, কিন্তু ফুডটা নির্ভর করে অ্যাবসলিউটলি সাপ্লাই চেইনের উপরে। সাপ্লাই চেইনটা যদি স্মুথ করতে পারে এবারে বাজেটে, অবশ্যই আমি মনে করি যে সরকার তার কাঙ্ক্ষিত জায়গায় হয়তো যেতে পারবে। জি মাতলুব আহমদ, আমি আপনার কাছে আবার আসবো। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে যেতে চাই। যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম বাজেট নিয়ে প্রত্যাশা। আপনি জানেন যে এই আসছে যে বাজেট সেটি প্রায় 5-5.5 লাখ কোটি টাকার উপরে রাজস্ব আয় নির্ধারণ করা হয়েছে। তা এবছরের রাজস্ব ঘাটতি আছে, সামনে যে বাজেট আসবে সেটি তো ঘাটতি থাকবে। ঘাটতি বাজেট আসলে কতটা লক্ষ্য অর্জন করতে পারবে? ধন্যবাদ। আমি একটু প্রথমে বলি
গত বছর এটা নির্বাচনের বাজেট বলেছিলাম, আসলে কি সেই পদ্ধতিতে কিন্তু এটা হয়নি। ইট ইজ এ কন্টিনিউয়েশন অফ দি প্রিভিয়াস গভর্নমেন্ট, হ্যাঁ, ইট ইজ নট এ নিউ গভর্নমেন্ট। হ্যাঁ, সুতরাং কী কী চ্যালেঞ্জ আছে, সে চ্যালেঞ্জ কিভাবে সৃষ্টি হয়েছে এবং সেটা কিভাবে করবে এটা ওনাদের জানা আছে, স্বাভাবিকভাবে জানা আছে। সুতরাং ওই ব্যাপারে আমি মনে করি কোনো কথা বলবার দরকার নেই, কারণ ইট ইজ এ কন্টিনিউয়েশন অফ দি প্রিভিয়াস গভর্নমেন্ট এবং দে নো ইট ভেরি ওয়েল যে কী কী চ্যালেঞ্জ আছে। বা রেভিনিউ আর্নিংয়ের যে ব্যাপারটা, জি, এটা স্পষ্টভাবে সবাই জানে যে এই রেভিনিউ আর্নড হবে না, কিন্তু তারপরেও আমি রেভিনিউ আর্নের লক্ষ্যমাত্রা দিচ্ছি কেন? যেহেতু আমি ব্যয়ের বাজেট বড় করছি। ব্যয়ের বাজেট বড় করতেই হবে, কারণ আমাকে তো এটা অগ্রগতিতে থাকতে হবে। আমি 26-এ এতে যাচ্ছি, তো আমার তো এই জন্য ইনভেস্টমেন্ট বেশি দরকার, এর দরকার, সেই জন্য আমার ব্যয়ের বাজেট বড় হবে, এটা ঠিক আছে। কিন্তু ব্যয়ের বাজেটকে যদি আমি ওই ঘাটতি মুক্ত, মানে অর্থাৎ একটা প্রসম করতে চাই, তাহলে আমার এনবিআরকে বেশি দেখাতে হবে। 2015 সাল থেকে কিন্তু এটাই করা হচ্ছে। আমি এনবিআরের উপরে চাপিয়ে দিচ্ছি, বলছি যে তোমার এত করতে হবে, জানি যে ও করতে পারবে না বা করতে পারছে না। তখন কি হচ্ছে, আলটিমেটলি বাধ্য হয়ে আমাকে খুব কড়া চড়া সুদের বা কোনোভাবে এটা ম্যানেজ করতে হচ্ছে। ফলে হচ্ছে কি, এটা ক্রাউডিং ইফেক্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্যেই এনবিআরকে যদি 5.5 লক্ষ টাকার দিয়ে হয়, তাহলে আগে ইউ মাস্ট কারেক্ট ইউর ইকোনমি, যেখান থেকে রেভিনিউ আসবে। রেভিনিউ আসার পথটা ঠিক করতে হবে, নইলে এই সব বিরোধিতায় থাকা ঠিক হবে না। যে আমি রেভিনিউ আসার পথগুলোকে সব শেষ করে দিলাম, মানে সেখানে খেয়াল করলাম না, রাখলাম না, অথচ এরে বললাম তুমি রেভিনিউ আর্ন করো, এবং ওই রেভিনিউ আর্ন হবে এই বেসিসেই আমি ব্যয়ের বাজেট করলাম, এবং ব্যয় তো আমাকে করতেই হবে। তো ব্যয় করতে যেহেতু পারা যায়নি, যেমন গত বছর কিন্তু আপনার রিভাইজ বাজেট দেখবেন আসলে কিন্তু অতটা করা যায়নি, এবং এটা ন্যায্য, এবং এই কারণে তো সেই জন্যেই আমি বলছি প্রথমেই রেভিনিউ বাজেট বলি বা প্রত্যাশা বলি, আগেই ইকোনমিকে ঠিক করতে হবে। সেখানে শুধু এনবিআরের উপরে, এনবিআরের কাছে প্রত্যাশা ছেড়ে দিয়ে এনবিআর সেটা করতে পারবে কিনা সেই দিকে তাকিয়ে থেকে কাজ করাটা ঠিক না। অর্থনীতি কোন খাতে দুর্বল মনে করেন, কোন কোন জায়গায়? রীতিমতো ব্যাংকিং খাত, অর্থনীতির খাত, ফাইন্যান্সিয়াল খাত স্পষ্ট, ওখান থেকে আমার বেশি রেভিনিউ আসার কথা। এখন তো সরদেও বললেন আর কি, যে ব্যাংকে যদি আমি ট্যাক্স আর একটু কমিয়ে দেই তাহলে ওনারা আরও ভালো কিছু করতে পারবেন। ওনারা আমি ট্যাক্স এখন কমাবো কোথায়? ওনার তো টাকাই নাই। প্রায় ব্যাংকগুলোর যে প্রচণ্ডভাবে একটা শূন্যতার ভিতরে, এটা কেন সেটা তো দেখতে হবে, বুঝতে হবে, তারপরে না এটা কমানোর বিষয় আসবে। আমি ওখানে রেভিনিউ ছেড়িয়ে দেবো, দিয়ে আমি তাহলে এদিকে ডেভেলপমেন্ট করব কি করে? সেটা তো হবে না। তো সেই জন্য আমি বলছি যে সর্বাগ্রে এটা ওনাদের এতেও আছে, ওই কি বলে নির্বাচনী ইশতেহার, সেখানেও বলা আছে যে ওনারা ব্যাংকিং খাত বা আর্থিক খাতের উপরে বেশি দেওয়ার কথা, কিন্তু সেইটা বাস্তবে দেখতে হবে। বাস্তবে দেখতে হবে এই জন্যেই, কারণ এখানে একটা প্রচণ্ড আস্থার সংকট বিরাজ করছে। আস্থা যদি না থাকে, আমানতকারী যদি দেখে যে তার টাকা দিলেই সে টাকা চলে যাচ্ছে, পিকে হালদার নিয়ে গেছে, অমুকে নিয়ে গেছে, আনার ব্যবস্থার কোনো খবর নাই, এটা লম্বা চওড়া একটা পদ্ধতি, তারপরে দেখা যাচ্ছে যে স্পষ্ট করে বলছে যে এই জিনিসগুলো হচ্ছে, সেখানে কিভাবে ওই বিচার, ওই তদন্ত বন্ধ করা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ, সে সিস্টেম তাই হয়ে যাচ্ছে। তো তাহলে তো আস্থা কিভাবে আসবে? আস্থা আসতে হবে, কারণ এই যে ব্যাংকগুলোর করা হচ্ছে কি বলে মার্জার, হ্যাঁ, এই মার্জারের তো একটা ফর্মুলা আছে, এর একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, নিয়ম আছে। মার্জার কোনভাবে কিভাবে করা হয়, এখানে সবলের দুর্বলের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এখন তো সবাই আস্তে আস্তে বলছেন না আমি যাব না, তাহলে এটা কি হলো? এই সিদ্ধান্তটা তো স্টেক হোল্ডারের সাথে আলাপ করেই তো হওয়া উচিত বা থাকা উচিত। নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক সে প্রচণ্ড চেষ্টা করছে, এবং তারা চেষ্টা করছে, তারা গাইডলাইন দিচ্ছে, কিন্তু বুঝতে হবে প্র্যাকটিকেবিলিটিটা। আমি এর থেকে কি অর্জন করতে চাচ্ছি? আমি কি দৃষ্টিভঙ্গিকে অন্যদিক সরাতে চাচ্ছি, যে ব্যাংকিং খাতের বিষয়গুলোকে? টিআইবি তো পরিষ্কার বলেছে আর কি। আমি কথাগুলো এই জন্যই বলছি যে আমাকে বাস্তবতার দিকে তাকাতে হবে, বাস্তবতার দিক তাকিয়ে আমার প্রত্যাশা এবং প্রাপ্তির হিসাব করতে হবে। এবং এই জন্যেই আমি বলি আরও, এই বার্ষিক বাজেট বানিয়ে এই কাজ হবে না। ভাই যথার্থই বলেছেন
যে হানুমিন পিরিয়ড। সাধারণত একটা সরকার নির্বাচনের পরে কিন্তু প্রথম 2-3 বছর বেশি স্ট্রং থাকেন এবং সেই স্ট্রং থাকে। সুতরাং সংস্কার করতে হবে, এই সময় সংস্কারে যেতে হবে। সেটা যাওয়ার জন্যই 1 বছরে হবে না। এই বছরের বাজেটে সব সংস্কারের কথা বলে আপনি ওটাকে উদ্ধার করতে পারবেন না। এটা আমরা কিন্তু 2006 সাল থেকে কিন্তু এটা ত্রিবার্ষিক, ওই যে মধ্যমেয়াদী বাজেট বলে না, ত্রিবার্ষিক আমাদের ফাইন্যান্সের কিন্তু বাজেটে কিন্তু ব্যয়ের বাজেটে কিন্তু 3 বছরের বাজেট সাথে দেওয়া হয়। এবছর এত, পরের বছর এত এত, এবং ওই লক্ষ্য রেখেই করা হয়। যদি এবছর না বাজেট ব্যয় করতে পারেন, পরের বছর ওটা ক্যারি ওভার হবে। আবার ওই বছরে যদি বেশি লাগে আপনি এখান থেকে নিতে পারবেন। আমাদের এখানে নিয়ম ছিল যে 30শে জুনের মধ্যে এটা যে না ব্যয় করতে পারি এটা নষ্ট হয়ে যাবে, ল্যাপস হয়ে যাবে। এই করেই আমাদের অর্থ বছরটাও এমনভাবে যে একটা ভরা বর্ষায় অর্থ বছর শুরু আর ভরা বর্ষায় অর্থ বছর শেষ, এবং এই সময়টাই মানে যত মানে গুণগত কোনো পরিবর্তন কাজ কিছু করা যায় না, অথচ খরচ দেখাতে হয়। আগে নিয়ম ছিল যে ওইটা 30শে জুন যদি না খরচ করতে পারেন তা তখন ওই টাকা উঠাই নিয়ে রাখতো কাজ না করেই। ওইটার থেকে এ করার জন্য 2006 সাল থেকে এই সংস্কারটা করা হয়েছে যে আমরা ত্রিবার্ষিক বাজেট করতেছি। আপনার যদি এবছর 10, পরের বছর 10, পরের বছর 10 ঠিক থাকে, আপনি এই 10 যদি খরচ না করতে পারেন অসুবিধা নেই, এটা আপনি অটোমেটিক্যালি পরের বছরের সাথে যাবে, তারপর যাবে। ওইটা কোনোরকম ওইভাবে ঠেকানো গেছে। তো সেই জন্যই আমি মনে করি এই একটা বছরের বাজেটের দিক তাকিয়ে সরকার উনি যেগুলো বলছেন এটা সংস্কার বা অনেক কিছু করবার কথা আছে সেগুলো করতে হবে। সেই জন্য এটা ত্রিবার্ষিক একটা কনসেপ্টের মাধ্যমে রেখেই করতে হবে। ভালো ভালো সংস্কারগুলোর পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ, যেমন 4-5 বছর আগ পর্যন্ত মোহিত স্যার বলেই যেতেন যে আমি একটা ব্যাংকিং কমিশন করব। তাহলে সেই কমিশনগুলো কোথায় বা কী বিষয়, এগুলো কিছু কিছু জিনিস আছে নিজেদের সোল সার্চিং লাগবে। সোল সার্চিং না করলে কিন্তু এটা হবে না। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে আমি আবার আসবো। আনোয়ার হোসেন, যেটি মজিদ সাহেব বলছিলেন যে প্রত্যাশা প্রাপ্তির দিকে আর কি এই দুটি দিয়েই হিসেবটা মেলাতে হবে। আপনার কি মনে হয় যে যে সংস্কারের কথা বললেন আমাদের আসলে ব্যাংকিং খাত সহ আর্থিক ব্যবস্থাপনায় একটা আমূল সংস্কার প্রয়োজন? ধন্যবাদ। আজকের এই আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন এবং দর্শকদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন আজকের বিষয়টা যেহেতু বাজেট নিয়ে, বাজেটটা হলো একটা দেশের রাষ্ট্র কিভাবে সারা বছর কিভাবে চালাবেন, তার উৎস কোথায়, তার ফাইন্যান্সিয়ালে সব কিছুকে নিয়ে একটা চমৎকার প্ল্যান তৈরি করাটাই হলো বাজেট। এখন এই বাজেটে টাকার উৎসটা প্রধানত কর সেক্টর থেকে এইগুলি আসে, অন্যান্য সেক্টর থেকে আসে, কিন্তু প্রধানত রাজস্ব আয় থেকেই এইগুলি থাকে। এখন আপনি ধরেন এই ব্যাংকিং খাত বললেন, মাতলুব ভাই বললেন, আমাদের মজিদ সাহেবও বললেন, ব্যাংকিং খাত কি হয়েছে আমাদের এখানে আমরা ভালো জানি, দেশের মানুষ জানে। একটা সময় যেই ব্যাংকগুলি ছিল রমরমা চমৎকার বিজনেস ছিল। এখন আপনি সরকারি ব্যাংকগুলি, এটা তো দেউলিয়া হবার কোনো স্কোপ ছিল না। এখানে পরিচালক বানাইছেন কারে? যারা একটা সময় দেখেছি শান্তিনগর থেকে বাংলা মোটরে হেঁটে যেত রিক্সা ভাড়ার বাঁচানোর জন্য, তারা ওইখানে সরকারি ব্যাংকের পরিচালক বানাই দিয়েছেন। 1 বছরের ভিতরে তারা অস্ট্রেলিয়া বাড়ি করছেন, বসুন্ধরায় জায়গা কিনছেন, বড় বড় অনেক ফিনান্সিয়ালি ইনস্টিটিউটের সাথে ইনভলভ হয়ে গেছেন। এইগুলি কি করছেন? লোন দিছেন। এই যেই লোনগুলি দিছেন সেইগুলি পাবার যেই প্রত্যাশা, সেই আশায় আর দেন নাই, দেওয়ার দরকার দিছেন। তারা নিজেরা লাভবান হয়েছেন আর সরকার ব্যাংকগুলিকে নষ্ট করে ফেলছেন। তারপরে যারা এর আগেও লোন নিছেন, লোনের ইন্টারেস্টটা মাফ করে দিচ্ছেন, স্পেশালি কনসিডার করে তাকে লোন ইন্টারেস্ট মাফ করে দিচ্ছেন। এমন অনেকজন আছে, তারা অনেক ধনী হয়ে গেছে। তো এখন এই যে সরকারের ব্যাংক, সরকারি ব্যাংক, প্রাইভেট ব্যাংক তো আছেই, সরকারি ব্যাংকগুলি লুটতরাজ হয়ে গেছে। এখন ওইগুলি সাপোর্ট কারা দিবে? দিবে আমাদের মতো সাধারণ মানুষরা যারা ট্যাক্স দিই, তারা এইগুলিকে দিচ্ছে। আর ওই যে বড় পুরানো একটা কথা আছে যে একটা যদি টাঙ্কি, পানির টাঙ্কি 3-4টা যদি ছিদ্র থাকে, পানি যতই ঢালেন ওইখান থেকে তো বের হয়ে যাচ্ছে পানি। আপনি ঢেলে কি করবেন? কতটা ফিল করবেন যদি ওই ছিদ্রগুলি বন্ধ না করতে পারেন? এখন আমাদের যেই ট্যাক্স কাঠামো, সেই ট্যাক্স কাঠামো যদি সঠিকভাবে দুর্নীতিমুক্তভাবে এইগুলিকে ইমপ্লিমেন্ট করা যাইতো, বাস্তবায়ন করা যাইতো,
এইগুলি কালেকশন করা যাইতো, তাহলে তো আমাদের এত চিন্তা আর এত বড় বাজেটেরও দরকার হইতো না। আমাদের টাকার ডিভ্যালুয়েশন হচ্ছে, আমাদের বিভিন্ন সেক্টর থেকে খরচ হয়ে যাচ্ছে, বিভিন্ন আমরা প্রজেক্ট দেখি, সরকারি প্রজেক্ট তো এই জনগণের টাকা দিয়ে হচ্ছে। যেই জিনিসটার দাম 10 টাকা আছে সেই জিনিসটার দাম আপনি 50 টাকা দিয়ে কিনেন, এই রকম দুর্নীতি হচ্ছে। তো এই যে টাকাগুলি চলে যাচ্ছে, এরপরে যাচ্ছে কি, যারা এই দেশে এখনো ব্যবসা বাণিজ্য করেন, টিকে আছেন, করতে চান, সাধারণ ব্যবসায়ীরা, তারা এগুলি করতেছেন। আর যারা ওই ব্যাংকের বড় বড় টাকা নিয়ে গেছে, তারা এই দেশ থেকে পাচার করে দিয়েছেন। এই টাকাগুলি রিকভারি কেমনে করবেন? ইদানিং তো আসতেছে, পত্রিকা আসতেছে, বিভিন্নভাবে তারা আবার প্রোটেকশনও নিচ্ছে। আপনি বলবেন, কথা বলবেন, আপনার কোনো না কোনোভাবে যেটা বলা যায় না এমন কিছু কথা আছে যে আইনগত ব্যাপারেও তারা প্রোটেকশন নিয়ে নিচ্ছে। এই প্রোটেকশন নিলে আমি কি করব? যার জন্য আমরা সাধারণ যারা ব্যবসায়ী আছে, আমাদের ব্যবসায়ী নেতা মাতলুব ভাই আছেন, উনি ভালোভাবে জানেন, বুঝেন, কিন্তু আমি জানি না উনিও কি সব কথা বলতে পারেন বা উপলব্ধি করতে পারেন না। আমরাও পারি না, আমাদেরও একটা লিমিট আছে। উনি যে এত বড় দোকান মালিক সমিতির সভাপতি, বাংলাদেশের সব দোকানদাররা ওনার যে চাপ দেয়, উনি বাইরে এসে একটা কথা বলুক তো এরকম সাহস করে কথা বলতে পারে নাকি? কিন্তু ঘরের ভিতরে তো উনি একজন সিংহের মতো গর্জন করে। বাইরে এসে কথা বলতে গেলে দেখা যাবে যে অনেক কিছু ওনার উপরে চাপ চলে আসে, স্বাভাবিক মুভমেন্ট উনি করতে পারেন না। এই যে আমরা এই সরকারের বিরুদ্ধে যতটা না বলি, কিন্তু আমলারা তারা তো এইগুলির সাথে কোনো না কোনোভাবে ইনভলভ হয়ে যাচ্ছে। তাদেরকে আপনি কন্ট্রোল করেন, সুশৃঙ্খলভাবে আনেন। এই ব্যাংকগুলি এত দেউলিয়া কেন হবে? এতগুলি ব্যাংক যদি দিয়ে থাকেন, আপনি কেন এত ব্যাংকগুলির পারমিশনই বা দিলেন? আর পারমিশন দেওয়ার পরে এই দেশের ইকোনমি ধীরে ধীরে বাড়তেছে, তাহলে ব্যাংকগুলির অবস্থা এরকম হবে কেন? সেই ব্যাখ্যা তো আপনি দিচ্ছেন না। আপনার একটা ব্যাংকে থেকে বলেন যে এরা একীভূত হবে, পাবলিক টাকা রাখবে। আজকে এমন কত ব্যাংক আছে 2 লাখ টাকার চেক দিতে গেলেও নাকি তাদেরকে একদিন আগে জানাইতে হয়, 2 দিন আগে জানাইতে হয় যে আমাদের এখানে ব্যাংকে আমরা টাকা তুলব। তো এইগুলি বিশ্বাসটাকে, আমার টাকা আমি নিরাপদ রাখবো ব্যাংকে, যেই ব্যাংক সরকার অনুমোদিত, আমার গ্যারান্টি আছে, সেইখানে যেয়ে আমি অনিরাপদ হয়ে যাচ্ছি। এইগুলিতে সব কিছুতেই এরকম হচ্ছে। আমরা বিজনেস করি, আমারই বিজনেসের সেক্টর জুয়েলারি সেক্টর, সেইখানে দেখা যায় যে এত মেম্বার আছে, 40,000 মেম্বার হোল কান্ট্রিতে আছে, ভ্যাট ধরতেছে, ভ্যাটের সাথে আবার ভেটও ধরে দেয়। ভেটটা তো অগোচরে থাকে, ভ্যাটটা দেই, তারপরে যা বলে যে একটু বাড়াই দিন। বাড়াই দেওয়ার অর্থটা কি? বাড়ায় তুমি ঠিকভাবে নাও, ভ্যাটটা ঠিকভাবে নাও। 5% ভ্যাট দিছো আমাদের এইখানে জুয়েলারির উপরে, অথচ আমার পাশের দেশ হলো 3% ভ্যাট। সেইখানে যে কিনে নিয়ে আসতেছে, জুয়েলারি কিনতেছে, তারা যে কোনোভাবেই যাচ্ছে, বিভিন্ন কাজে যাচ্ছে, এগুলি কিনে আমাদের এখান থেকে হচ্ছে না। তাহলে আমরা এত বুঝাচ্ছি, বুঝতে চান না। আর বুঝতে না চাওয়াটা হলো অপরাধ, না বুঝাটা অপরাধ না। যদি আপনি না বুঝতে চান, সেই জিনিসটা আপনি কেন বুঝবেন না? বুঝার লোক নাই এই দেশের। বারে বারে আমি বলছি যে একজন ব্রোকরেট সে সর্বোচ্চ লেভেলে যখন রিটায়ার্ড করে, যখন তার, আমি একটু বলি, যখন সে রিটায়ার্ড করে তার বুদ্ধি সম্পূর্ণ পাকা হয়ে যায়, এত ব্রিলিয়ান্ট সে হয়। এরপর রিটায়ার্ড করার পরে যায় প্রাইভেট সেক্টরে, ওই মাতলব সাহেবের কাছে যাবেন, ওই হেলাল সাহেবের কাছে যাবেন, বড় বড় কোম্পানিতে, যে আমরা এখানে আপনার এক্সিকিউটিভ হিসাবে আপনার সেবা করতে চাই। সেবাটা জনগণের এত বড় দায়িত্ব ছিল, তখন সেবা করেন নাই, যে এখন কোম্পানির সেবা দিবেন আপনি। আপনারা এইগুলিকে, দেশকে বাঁচান, দুর্নীতিমুক্ত করেন, ব্যাংক খাত বলেন, সব সেক্টর বলেন, তাহলে এই বড় বাজেটের শো আর করতে হবে না। যেই পরিমাণ বাজেট আপনি রেভিনিউ আদায় করতে পারবেন, সেই পরিমাণে আপনি যান, সুষমভাবে বন্টন করেন, সঠিকভাবে কাজগুলি করেন, দেখবেন যে এইগুলির মধ্যেই আমাদের হয়ে যাবে। জি, আনোয়ার হোসেন, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ হেলালুদ্দিন, যেটি আমরা আলোচনা করেছিলাম বাজেট নিয়ে প্রত্যাশা, ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ একটি কথা বলেছেন যে এনবিআরকে অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়, যে এনবিআর এর কাছে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা, বড় টার্গেট দেওয়া হচ্ছে, সেটি আদায়ের ক্ষেত্রে আসলে সে চাপটা এসে কার উপর পড়ে? আলটিমেটলি দেশের মানুষ, ব্যবসায়ী? ধন্যবাদ জাহিদ ভাই। এখন তো মজিদ ভাই রিটায়ারমেন্টে আছেন, সেই কারণে কথাটা সরাসরি বলে ফেলেন। আমরা জানি এনবিআর মানুষের উপরে চেপে বসে। এখন এনবিআর উপরে কারা চেপে বসে আমাদের জানা নাই। এনবিআর তো রাষ্ট্র, এনবিআর তো সরকার। তো এখানে যেটা হচ্ছে আসলে আমাদের এনবিআর এর বা যারা এই বাজেট
প্রণয়ন করেন এবং বাজেটের বছর শেষ হইলে এই বাজেটটা কেন ওনারা মানে আপ টু দ্য মার্ক বা কেন তারা এটাকে এই যে ঘাটতি বাজেট দেখাইলেন বা বাজেটটা পরিপূর্ণ করতে পারলেন না, তার কোনো ব্যাখ্যা কিন্তু তাদের দিতে হয় না। যেই কাজের কোনো জবাবদিহিতা নাই সেই কাজ করার মতো সহজ কাজ কিন্তু আর কিছু নাই। আপনি বাজেটের ঘোষণা করে দেবেন, এরপরে বাজেট কি হইলো কি না হইলো, আমি কোথায় করলাম কোথায় পারলাম না, কেন পারলাম না, কি কারণে করলাম না, এইগুলো কোনো জবাবদিহিতা নাই। আমরা বারবার বলেছি, বহুবার বলেছি যে একটা জবাবদিহিতা আমাদের প্রত্যেকের আছে, অতএব জাতীয় রাজস্ব বোর্ডে একটা জবাবদিহিতা থাকুক। এখানে মজিদ ভাই আছেন, আমাদের লিডার, উনি এফডিসির সভাপতির দায়িত্ব পালন করেছেন, ওনারা কিন্তু টোটাল বাজেট সম্বন্ধে জানেন। আমি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি, আনোয়ার ভাই দীর্ঘ সময় পরিচালকের দায়িত্ব পালন করেছেন। আমাদের কাছে যেটা মনে হচ্ছে এনবিআর এর মূল বিষয়টা হচ্ছে বাজেটে যে আমার কাজ আমি করি, তোমাদের একটু জিগায় করি, আর কিছুই না। হ্যাঁ, আপনি দেখবেন বাকি কাজগুলো আমরা এনবিআর এর সঙ্গে বসতেছি, পালা বদল করে মিটিং করছি, এগুলো হচ্ছে এক ধরনের রুটিন ওয়ার্ক। হ্যাঁ, বিভিন্ন সমিতির স্টেক হোল্ডাররা যাচ্ছেন, ওনারা চিঠি দিচ্ছেন, ওখানে কখনো এনবিআর চেয়ারম্যান থাকেন, কখনো থাকেন না, অথবা থাকলেও উনি অন্যদিকে মনোনিবেশ করেন, যে যা বলতেছি আমরা খুব বলে টলে আসলাম। এরপরে দেখা গেলো ফেডারেশনের মাধ্যমে একটা বড় হোটেল সোনারগাঁ অথবা সেরাটন অথবা একটা প্রেস্টিজিয়াস জায়গা, বিশাল একটা আমরা মানে এটা সভা করে আমরা সেগুলো উপস্থাপন করি। তার মধ্যে 5%ও কিন্তু যখন বাজেটটা পাস হয়, আমরা যখন কথা বলছি, আমার ধারণা ততক্ষণে কিন্তু বাজেট চলে গেছে প্রেসে। আমরা যখন কথা বলি এগুলো যখন ফেডারেশন বা ব্যবসায়ীরা যখন মানে আনুষ্ঠানিকভাবে সবাই মিলে কথা বলি, তখন কিন্তু বাজেট চলে যায় প্রেসে, ওখানে ছাপানো হয়। এখন এরকম একটা পরিস্থিতিতে আমাদের বাজেট নিয়ে খুব বড় ধরনের কিছু মানে আমার অন্তত মানে প্রত্যাশার জায়গাটা কমে আসছে। আপনি বাজেট হচ্ছে পিক এন্ড চুজ, আপনি কোনটাকে বাড়াবেন, কোনটাকে কমাবেন, কোনটাকে কি করবেন, এইটা ওনারাই সিদ্ধান্ত নেন। এবং আপনি দেখবেন যে ম্যাক্সিমাম সময় বড় ব্যবসায়ী যারা, তাদের খুব বেশি সমস্যা হয় না, কারণ তারা এক ধরনের বোঝাপড়ার মধ্য দিয়ে তারা কিন্তু বাজেটটাকে তৈরি করে ফেলেন। হ্যাঁ, এবং এটা ওনারা যারা বাজেটের সঙ্গে যুক্ত থাকেন তারাও মনে করেন যে বড় বড় ব্যবসায়ী কারা আছে, কিভাবে তাদের সঙ্গে কথা বলা যায়, কি করলে তাদের সুবিধাটা বাড়ানো যায়, এইগুলো ওনারা চিন্তা করেন। বাট ছোট ব্যবসায়ী যারা, ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ী যারা, মানে বাংলাদেশের মূল বিষয়টা হচ্ছে কি আপনি জানেন যে মানে একটা দেশের ব্যাকবোন কিন্তু অর্থনীতির হচ্ছে এসএমই খাত। আমাদের এসএমই খাতটা কিন্তু এখন নাই, মানে যে অবস্থা হয়েছে এখন অলরেডি এসএমই খাত কিন্তু হসপিটালে চলে গেছে। কারণ এটা কখন শেষ হবে আমি জানি না। আপনি যদি ভাবে খেয়াল করেন, এখন 14% ইন্টারেস্ট দিচ্ছে এসএমই খাতে, প্লাস আবার বলা হচ্ছে এসএমই খাতে যারা ব্যবসা করেন, এসএমই যাদের লোন আছে, তাদের কাছে 1% টাকা কেটে নিয়ে যাবে সুপারভিশন চার্জ হিসাবে। মানে কথাগুলো খেয়াল করেন, আপনি আমার সুদ নিয়ে যাচ্ছেন, আপনি হিডেন চার্জগুলো নিয়ে যাচ্ছেন, এবং ব্যাংক আপনি প্রতিদিনই মোবাইলটা খুলে দেখবেন আজকে 300 টাকা নাই, 700 টাকা নাই, 1500 টাকা নাই, 2000 টাকা নাই, এগুলো কেটে নিয়ে যাচ্ছে। এখন ধরেন ব্যাংকের যে হিসাব, সেই হিসাব তো আপনি দেখেন যে প্রতি বছরই দেখবেন ব্যাংকের হিসাব, যে বিভিন্ন ব্যাংকগুলো দেখাবেন যে প্রত্যেকে প্রফিট দেখাচ্ছে, ব্যাংকের টাকা নাই। আমরা শুনছি অর্থনীতিবিদরা বলছেন, বিদগ্ধজনরা বলছেন যে ব্যাংকের টাকা নাই, দেশের টাকা বাইরে চলে গেছে। কিন্তু ব্যাংক যখন বছর শেষে হিসাব দেয়, তখন দেখা গেলো প্রত্যেকেরই বেতন বোনাস বাড়ে। বাংলাদেশে একটা ব্যাংকে আপনি যদি যান, গিয়ে দেখবেন যে সেখানে বাথরুম পর্যন্ত এসির বাতাসে ঠান্ডা হয়ে আছে। এইগুলো কার টাকা যাচ্ছে? বাংলাদেশ একমাত্র দেশ, এখানে বাংলাদেশে আপনার ব্যাংকের মালিক হওয়া যায়। পৃথিবীতে ব্যাংকের মালিক কোনো মানে মালিক হওয়ার কোনো সুযোগ নাই। মালিক হয় যারা এখানে টাকা রাখেন এবং যারা সরকার, এই দুই পক্ষ হচ্ছে ব্যাংকের মালিক। কিন্তু বাংলাদেশে ব্যাংকের মালিক হয়েছেন, এবং আপনি দেখেছেন যে উনি এই ব্যাংকের মালিক হয়ে অন্য ব্যাংক থেকে টাকা নিচ্ছেন, ওই ব্যাংক অন্য ব্যাংকের, এদের মধ্যে একটা নেক্সাস গড়ে উঠছে। এবং এই নেক্সাস গড়ে ওঠার মধ্য দিয়ে দেখবেন যে ব্যাংকগুলো আজকে তলানিতে চলে গেছে। এখন যে দেশে ব্যাংকের অবস্থা খারাপ, যেই দেশে আপনার আমাদের রাজস্ব আদায়ের অবস্থা খারাপ, দেখেন আমরা গত 7-8 বছর যাবত বলছি, দেশটা কিন্তু আমাদের এটা মুক্তিযুদ্ধের অর্জন দেশ, কিন্তু আমরা সবাই চাই, মাননীয় প্রধানমন্ত্রী সহ চান যে দেশটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং প্রতিনিয়ত উনি চেষ্টাও করছেন। কিন্তু লাভটা কি? লাভ হচ্ছে এটুকু, আমরা বারবার বলছি যে ইএফডি মেশিন দেন। যদি আপনি খুচরা পর্যায়ে ইএফডি মেশিন দিতে পারতেন, তাইলে এই যে এখানে রাজস্ব বোর্ডকে বলা হয়েছে 5,55,000 কোটি টাকা তাদের আহরণ করা, খুব বেশি কষ্ট হতো না। কিন্তু এই এফডি মেশিন নিয়ে এনবিআর যে কাজ গত 7-8-10 বছর যাবত করছে, এটা মানে এটা ইতিহাসের মতো হয়ে থাকবে। যদি একটা বই লিখতে পারতাম আমি, তাইলে হয়তো আমি বুঝাইতে পারতাম মানুষের যে এনবিআর কোন কোন জায়গায় আমাদের সঙ্গে এই কাজগুলো করছে। এখন দেখেন, আমরা বারবার বলছি যে আমাদেরকে ইএফডি মেশিন দেন। আজকে গত 10 বছরও তারা ইএফডি মেশিন তারা দিতে পারলেন না। এখন তারা একটা জেনিস্কিন নামে একটা কোম্পানির সঙ্গে ওনারা চুক্তি করেছেন, ওনারা ঢাকা এবং
চিটাগাংয়ে ওনারা মেশিন দেবেন এবং এখান থেকে যে টাকা আরোহণ করবেন, রাজস্ব আদায় হবে, সেখান থেকে 0.52% নেওয়া যাবে ঢাকা থেকে, আর চট্টগ্রাম থেকে নেওয়া যাবে 0.53%। আমরা বললাম একটা কাজ করেন, যেহেতু আমরা এন্ড ইউজারের কাছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা এন্ড ইউজারের কাছে বিক্রি করে, এই টাকাটা, এই যে বছর শেষে ওনারা 300, 400, 500, 1000 কোটি টাকা নিয়ে যাচ্ছে, এই টাকাটা অন্তত যারা এই এফডি মেশিনটি ব্যবহার চালাবেন, এই যে আমার দোকানে একটা জায়গা, আমি জায়গাটা তো কিনেছি, এই জায়গাটার মালিক তো আমি, এখানে তো আমার পণ্য থাকার কথা, সেখানে আমার একটা মেশিন থাকছে, সেই মেশিনটা আমি পয়সা দিয়ে কিনলাম, আমার এখানে বিদ্যুৎ লাগবে, এখানে আমার একটা কর্মচারী লাগবে, এটার জন্য আমার একটা বাড়তি এফোর্ট দিতে হবে। আমরা বললাম ঠিক আছে, এক কাজ করেন, এটা আমাদেরকে অন্তত এই 0.52% আমাদের দিয়ে দেন, আমাদের ব্যবসা অন্তত সেটা পাক। অর্থাৎ আমি তো কিছুই পাচ্ছি না, আমার খাতা কলম বিদ্যুৎ থেকে শুরু করে সব কিছু আমাকে কিন্তু পে করতে হচ্ছে। ওনারা আমাদেরকে দিলেন না। এখন দিলেন না মানে যখন ওনারা এজেন্সির সঙ্গে ওনারা করলেন, কন্ট্রাক্ট করলেন, এফবিসিসিআই জানে না, আমরা দোকান মালিক সমিতি আমরা জানি না। অর্থাৎ এইগুলো হয় কি আপনার, এখানে এক ধরনের তুগলুকি অবস্থা চলে। এখানে আমাদের এগুলো কথা আমরা বলবো, কথা বলার শেষে কিন্তু কাজের কাজ কিছু হবে না। এখানে মজিদ ভাই আছেন, উনি দীর্ঘ সময় সোনামার সাথে এনবিআর কাজ করেছেন, কিন্তু এখন উনি যেভাবে কথা বলেন, এনবিআর চেয়ারম্যান থাকা অবস্থায় সেভাবে ওনারা কথা বলেন না। তখন এক ধরনের আগ্রাসী ভাব থাকে যে আমরা ব্যবসায়ীরা হচ্ছে এই দেশের, মানে আমরা ভ্যাট চুরি করছি, আমরা ইনকাম ট্যাক্স চুরি করছি, কিন্তু হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে দেশ থেকে, সেইটা কিন্তু থেকে কেউ দেখভাল করছে না। আমরা একটা বিরতি নিতে চাই, যতক্ষণ পর্যন্ত না আমরা এগুলো শেষ করতে না পারি এবং আমরা বিশ্বাস করতে চাই, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্রযন্ত্রের মানে স্টিয়ারিংয়ে আছেন, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো নিরসন হওয়া দরকার। আমরা স্বচ্ছ বাংলাদেশ দেখতে চাই, আমরা একটা জবাবদিহিমূলক বাংলাদেশ দেখতে চাই। হেলাল ভাই, আমরা একটা বিরতি নেব, বিরতির পর আবার আসবো। দর্শক, নিটল টাটা এসএসটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মাতলুব আহমদ, যেটি নিয়ে আলোচনা করছিলাম, অর্থনীতিকে ঠিক করতে হবে, যেটি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বললেন, যে আসলে কোন জায়গাটাতে বেশি গুরুত্ব দিতে হবে, বা আসলে সামনের দিনের বাজেট মানুষের, যেটি নির্বাচনী ইশতেহারে আছে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সাধারণ, আপনি বলছেন জনবান্ধব বাজেটের কথা, জনবান্ধব বাজেট হলে আসলে কোন প্রস্তাবনাটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত? ওয়েল, বাজেটে সবসময় খেয়াল রাখতে হয় যে কী অ্যাকশন নিলে দেশের মানুষের কিছুটা স্বস্তি আসবে, দে উইল বি হ্যাপিয়ার, তাদের স্মাইলটা একটু বড় হবে। আপনি খেয়াল করে দেখবেন, এত বড় বড় আমাদের চ্যালেঞ্জেস আসলো, ধরেন কোভিডের চ্যালেঞ্জ, তারপরে আমরা ইউক্রেনের যুদ্ধের চ্যালেঞ্জ, এই যে গাজার এই যুদ্ধের চ্যালেঞ্জ, তারপর ডলারের চ্যালেঞ্জ, বাংলাদেশ কিন্তু অত ক্ষতি হয় নাই অনেক দেশের থেকে। এটার কারণটা হচ্ছে যে বাংলাদেশে যারা ব্যবসা বাণিজ্য শিল্প করে, যারা ইকোনমিকে চালায়, আর সরকার যারা আছেন, এদের কিন্তু দিক একদিকেই প্রোগ্রেস। এবং আপনি দেখেন, যদিও আমরা বলেছি মেগা প্রজেক্টস আমরা কমিয়ে দেব, তারপরে কিন্তু অনেক প্রজেক্টস স্লো হলেও কিন্তু হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা আমরা হয়তো সেরকমভাবে বিগ ইনভেস্টমেন্টস করতে পারি নাই, কিন্তু আমরা যেভাবেই হোক আমরা একটা সার্ভাইভাল পজিশনে এসে এখন টেক অফ পজিশনে আছি। এবারে বাজেটটা ইট মাস্ট সাপোর্ট নিউ ইনভেস্টমেন্টস, বোথ ডোমেস্টিক অ্যান্ড ফরেন, এবং সেইটা কিভাবে হবে সেইটা বাজেট মেকানিজমে আসতে হবে। আজকে যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্টের জন্য সুদের হার সরকার থেকে কিছু ডিসকাউন্ট করেন, ঠিক আছে, তুমি যদি যেমন ইন্ডিয়াতে আছে, নর্থ ইস্টে ইনভেস্টমেন্ট করলে ওরা 33% আপনাকে ক্যাশ আপনার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে। যদি 100 কোটি লাগান, আপনি 33 কোটি টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে ফর সাপোর্ট, ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট। আজকে এরকম কিছু করার টাইম এসে গেছে, কারণ আমরা কিন্তু 3.5 বছর থেকে সেরকম কোনো বিগ ইনভেস্টমেন্টসে, রিনিউড ইনভেস্টমেন্টসে যেতে পারি নাই। আর হেলাল সাহেব কিছুক্ষণ আগেই বললেন যে যারা এসএমই খাত আছে তাদের যদি চাঙ্গা না করেন, তাহলে দেখা গেছে যে যে দেশে এসএমই খাত উইক, সে দেশ কিন্তু সাস্টেইনড ডেভেলপমেন্ট করতে পারে না। আজকে মালয়েশিয়া যদি দেখি, থাইল্যান্ড দেখি, ইভেন চায়নাও দেখি, এসএমই খাতটা সবচেয়ে স্ট্রং। এবং এসএমই খাতকে
এই 14% ইন্টারেস্ট প্লাস 1% আবার মনিটরিং ফিজ এইসব বার্তা দিয়ে একটা সার্টেন ইজি মেথড দিয়ে প্রয়োজনে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে কন্ট্রোল করে হলো সিম্পলিফাইড ফর্মে দিতে হবে। আমরা সবাইকে বলছি যে আমরা এসএমই ফান্ডিং করতে চাই, কিন্তু আসলে খেয়াল করে দেখেন এসএমই যারা করেন তাদেরকে একটু প্রশ্ন করে দেখেন, দে আর নট হ্যাপি। অথচ অল আওয়ার পলিসিজ আর শোয়িং যে আমরা তাদেরকে হ্যাপি করার জন্য যাচ্ছি। তো আমি এইটাই বলবো, এবারের বাজেটে আমি আশা করি যে নিউ ইনভেস্টমেন্টস আসবে, স্মল যারা বিজনেস করেন এসএমই খাতে তারা একটু হ্যাপিলি ইনভেস্টমেন্ট করতে পারবেন, এবং দ্য ফ্লো অফ এলসি যেটা আজকে হিন্ড্রেন্স হয়ে আছে, যেটা প্রায় 1.5-2 বছর হলো আমরা নর্মাল এলসি খুলতে পারছি না, সেইখানে যদি আপনি নর্মালসি নিয়ে আসেন তাহলে অবশ্যই আমাদের ইনফ্লেশন কমে আসবে। তবে আরেকটি বিষয় যেটি আপনি নিজে উল্লেখ করেছেন যে বিনিয়োগের কথা, যে সরকার, কিন্তু সরকার তো সবসময় দেখি আমরা যে অভ্যন্তরীণ সোর্স থেকেও অনেক বেশি ঋণ নেন, সেখানে আপনারা যারা আপনাদের মতো যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য একটু বিষয়টা চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায় না যে আপনারা আসলে বিনিয়োগ করতে পারবেন কিনা? ব্যাংকের খাতালো আপনি জেনারেটর যদি চালান, যে বিদ্যুৎটা তৈরি করেন, ওটা যদি ব্যবহার না করেন নষ্ট হয়ে যায়। যে টাকাটা ইকোনমিতে থাকে সেটা কাউকে না কাউকে ব্যবহার করতে হবে। লাস্ট 3-3.5 বছর ধরে আমরা প্রাইভেট সেক্টর কিন্তু সেইভাবে ব্যবহার করতে পারছি না। সেখানে তো সরকার ওটাকে নিয়ে আবার ইনভেস্টমেন্ট করছেন, সেজন্য কিন্তু ইকোনমির চাকাটা ঘুরছে। আজকে যে আমরা অন্য অন্য দেশ যেমন কোভিডে অনেক নিচে চলে গেছিলো ডেভেলপমেন্ট, আমরা কিন্তু অত নিচে নামি নাই। ইট ইজ বিকজ গভর্নমেন্ট হ্যাজ রিপ্লেনিশড আওয়ার ইনভেস্টমেন্টস। এখন সরকারি ইনভেস্টমেন্ট দেখবেন কিন্তু বেড়েছে, আমাদের ইনভেস্টমেন্ট কমেছে। তো সেই জন্য আমি খুব একটা ওয়ারিড না যে যখন আমাদের ইনভেস্টমেন্ট লাগবে সরকার যদি তখন টাকাটা না নেন, আমাদের জন্য ছাড় দেন, তাহলে একটি বড় পার্থক্য হচ্ছে আপনারা ইনভেস্টমেন্ট করলে সেখানে কর্মসংস্থান তৈরি হয়, বেকারত্ব ঘটছে, সাধারণ মানুষের জনজীবনে একটা বড় প্রভাব আসে, সেটি তো বন্ধ থাকলো। ওয়েল, এটা বুঝতে হবে ইট ইজ নট দ্যাট সিম্পল। যারাই ইনভেস্টমেন্ট করুক, সরকার করুক আর প্রাইভেট করুক, এমপ্লয়মেন্ট জেনারেশন আসবেই। আমরা করলে দেখা যায় যে প্রাইভেট সেক্টরে ইউটিলাইজেশন অফ ক্যাপিটাল ইজ মাচ মোর এফিশিয়েন্ট। যে আমরা 10 টাকার জিনিস আমরা 10 টাকাও কিনি না, কিন্তু একটু আগেই আমাদের আনোয়ার সাহেব বললেন যে 10 টাকার জিনিস বলে 50 টাকাও কেনা হয়। 100 টাকা। এই যে সিচুয়েশনগুলো, এটা কিন্তু প্রাইভেট সেক্টরে নাই। এফিসিয়েন্সির জন্যই কিন্তু আমরা এই টাকাটা আয় করতে পারি এবং জনগণকে কম পয়সা দিতে পারি। আমি শিওর যে এই বাজেটের পরে বাংলাদেশে যারা ব্যবসা বাণিজ্য শিল্প করেন, ট্রেডিং করেন, এসএমই খাত, তাদের জন্য স্পেশাল কোনো বেনিফিট থাকবে বলে আমি আশা করি। আমি আপনার কাছে আবার আসবো ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। এসএমই খাতের কথা বলা হচ্ছে, এসএমই খাতকে রক্ষা করতে হলে বা এই খাতকে আরও বেশি শক্তিশালী করতে হলে কোথায় বেশি নজর দেওয়া প্রয়োজন? আপনি ব্যাংকিং খাতের কথা বলেছেন, আর ব্যবসায়ীদের জন্য বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির চাকা আরও দ্রুত কিভাবে ঘুরতে পারে, সেখানে আসলে কি সংস্কার বা কোনো প্রস্তাবনা আছে কি? না, দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ আমার এসএমই খাত অর্থাৎ এই, আর তাছাড়া ওই যে নন ইনফর্মাল সেক্টর যেটা বলি আর কি আমরা, এর আর রেশিও কিন্তু 70-80-র কাছাকাছি, আর বাকিটা অন্যরা আর কি। সুতরাং এখানে বিশেষভাবে নজর দেওয়ার ব্যাপার এটা আছে অতীতের থেকেও। সরকারেরও বিভিন্ন এজেন্সি বা সরকার চেষ্টা করছেন, কিন্তু কথা হচ্ছে যে বন্টনটা ঠিক মতন হচ্ছে না, সমবন্টন হচ্ছে না। যেমন মতুল সাহেব ভালো জানেন, উনি নিজেও সাজেশনও দিয়েছিলেন, আমরা চেষ্টাও করেছিলাম সেই সময়। সেটা হচ্ছে ওই যে সরকার 30,000 আর 20,000 কোটি টাকা করোনার সময় দিল না, 30,000 টাকা বড়রা কিন্তু ঠিকই নিতে পারলেন, হ্যাঁ নিতে পারলেন। তারপর কি হয়েছে পরের কথা পরে, কিন্তু 20,000 কিন্তু আর নেওয়া গেল না, মানে ওরা নিতে পারলো না, ওরা আসতে পারে না ওর সিস্টেমের ভিতরে। উনি একটা সাজেশন দিয়েছিলেন যেটা একটা ইন্স্যুরেন্স, একটা কাভারেজের ভিতর দিয়ে দিলে তারও ইয়ে হয়, ব্যাঙ্কগুলোও একটা ইয়ে পায় যে না আমি কারে দিচ্ছি। তো সেটাও শেষ পর্যন্ত সেই ইন্স্যুরেন্সের সাজেশন ওইভাবে আর ইয়ে করেন, কিন্তু এটা দরকার ছিল, খুব ইম্পর্টেন্ট। আমি বলছি এনাবলিং এনভায়রনমেন্ট করতে হবে, নইলে ও নেবে কী করে? সেটা না করে এখন সেই টাকা শেষ পর্যন্ত কোথায় ওই বিভিন্ন মাইক্রো ক্রেডিট এজেন্সিগুলোরে দেওয়া হয়েছে, 4% সুদে আপনি দেন, ফেরত আনেন ইত্যাদি, যাও কিছু বিবরণ হচ্ছে। আমি বলছি এইরকম ধরনের আমাদের অর্থনীতিতে একটা রেজিলিয়েন্স পাওয়ার আছে, যেমনটি ভাই যথার্থই বলেছেন। রেজিলিয়েন্স পাওয়ার আছে বলেই কিন্তু আমরা যতটা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা
আমরা কিন্তু হইনি, আমরা কিন্তু টিকে আছি, আমার ইয়ে আছি, কিন্তু আমার ওই রেজিলিয়েন্স পাওয়ারটার যে অন্তর্নিহিত যে সলীলা শক্তি, এই শক্তিকে আমার বাঁচিয়ে রাখতে হবে। এবং সেটাই এই মিডিল ইনকাম কী বলে এসএমই খাত প্লাস ওই যে যারা কর্মশীল সৎ কর্মশীল ব্যবসায়ী বলছি, আমরা এই যে কথা যখন বলছি, এই বলা মানে এই না কিন্তু যে আমরা সকলকে এই এক পারে নিয়ে যাচ্ছি, বরং আমাদের সমাজে এখন মূল্যবোধগত ব্যাপারে সমস্যা হচ্ছে এই সমাজে যদি 10 জন লোক থাকে, তার ভিতরে যদি 7 জন দুষ্টু হয়ে যায়, ওই বাকি 3 জন কিন্তু কোণঠাসা হয়ে যায়, তার কিছু থাকে না, সে করতেই পারে না, সে কথাই বলতে পারে না। আমার সিচুয়েশনটা এইরকম হয়ে যাচ্ছে, কোণঠাসা হচ্ছে মূল্যবোধগত কারণে, নৈতিকতার কারণে, এ কারণে। এই যে সরকারি অফিসে বা সব জায়গায় যে ভালো অফিসার নাই তা কিন্তু না, কিন্তু সে কোণঠাসা হয়ে যাচ্ছে। ওই যে গুড মানি ব্যাড মানি ড্রাইভ হবে গুড মানি ফ্রম দ্য মার্কেট, এই সুতরাং এখানেই আমার মূল্যবোধগত এগুলোকে পাঠাতে হবে। তাহলেই আমি যেই ডিসিশানই নেই না কেন, 20,000 কোটি টাকা দেওয়ার ডিসিশান নেই, যা নেই সেটা তাহলে যথাযথভাবে পৌঁছাবে, বাস্তবায়িত হবে বা বণ্টিত হবে। হ্যাঁ, যেমন ওই সময় প্রায় 1 কোটি বেশ কয়েক কোটি টাকা মিনিস্টার অফ ফাইন্যান্স থেকে বলা হয়েছিল যে মানুষের ফোনে ফোনে দেওয়া হবে, যারা ওই যে এটা শেষ পর্যন্ত দেওয়া গেল কি ফোনগুলো কি একই লোকের ফোন। হ্যাঁ, তারপরে অর্থাৎ আমার বন্টনের ওখানে সমস্যা, টিসিবির ওখানেও যে সমস্যা এইগুলো আর কি থাকছে। সেজন্যে আমি মনে করি আমরা ভেরি রাইট একটা স্ট্রং পজিশনের সরকার যেহেতু নির্বাচনের পরে আসছেন, তাকে দুটো দিকে বিশেষভাবে জোর দিতে হবে ভবিষ্যতের জন্য। আমার বাজেটে কালকে পরশুদিন আর জুলাই মাসে কী হবে এটার দিকে তাকানোর দরকার নেই, এটা যা হচ্ছে সে এইভাবে হোক, কিন্তু দুটো দিকে লক্ষ্য রেখে করতে হবে। একটা হচ্ছে পরিবেশ, এই যে আমরা এখন প্রচণ্ড গরম এই করছি, ওই যে দুবাই ডুবে যাচ্ছে, তারপর সামনে কিন্তু এটা একটা চ্যালেঞ্জ। ওই নোমান চোমাস ওইটাই বলেছে যে তোমার তো এখন তুমি করোনা হয়তো পার পেয়ে যাবে, কিন্তু তোমার সামনে কিন্তু জলবায়ু উষ্ণতা বা ওই যে পরিবেশের যে ব্যাপারটা, এইটা কিন্তু তোমাকে কাবু করে ফেলবে মারাত্মকভাবে। তো সেই আমরাও কিন্তু সেই মারাত্মকের দিকে এগিয়ে যাচ্ছি। সেই জন্যে বাজেটের ভিতরে এমন কিছু থাকতে হবে, করতে হবে যেন আমার ভবিষ্যৎটা, ওই যে মাননীয় প্রধান আমাদের যে কি ওই 100 বছরের ওইটা কী বলে ডেল্টা প্ল্যান, এই ডেল্টা প্ল্যানের থেকেই ধরোটা নিয়ে আসতে হবে। এই নিয়ে আমার ধরিত্রীকে কিভাবে ঠিক করা যায় সেইটার দিকে, যেমন আমি সেই জন্যই বলছি প্রথমেই কাজ হবে এই শত শত ব্রিজ আপনার বানাবার দরকার নেই, বিকজ ইউ আর কিলিং দ্য রিভার্স, এবং ওই রিভারের জন্যই আপনার কিন্তু আশেপাশের আপনার সব ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে পলিসিটি চেঞ্জ করতে হবে। হ্যাঁ, পরিবেশকে বাঁচাবো, কারণ আমার পরিবেশই যদি আমি সব কিছু করলাম, তারপরে এক ঘূর্ণিঝড় হয়ে আমার সব শেষ করে দিল, বিরাট পূর্ণিমা মানে বৃষ্টি এসে ওরা শেষ করে দিল। সেজন্য পরিবেশের জন্য এখন থেকে একটা খুব ভালোভাবে সাজেশন দিতে হবে। আপনি এই মগবাজার থেকে এইদিকে আসার পথে একটা উক্তি খুব সিরিয়াস জিনিস, সেটা হচ্ছে গাছ কেটে, মানে আমি ফুটপাথের গাছ সব কেটে ওখানে বানাইছি বড় ফ্লাইওভার বা ইয়ে বড় বড় থাম্বা বসাইছি, বসিয়ে ওখানে লিখতেছি গাছ লাগান পরিবেশ বাঁচান। পরিবেশকে ধ্বংস করে আমি পরিবেশকে স্বাগত বলছি, এই স্ববিরোধিতার থেকে বেরিয়ে আসতে হবে। সুতরাং পরিবেশের দিক খেয়াল রাখতে হবে পরিবেশকে, কারণ আমার একটা জাতি শুধু এই বছরের জন্যই তো না, আমার জাতিকে সামনে টিকতে থাকতে হবে। সেই জন্য সুন্দরবনকে রক্ষা বা উপকূলীয় পরিবেশের বা এগুলোর এইসব ব্যাপারে বরাদ্দ বা এগুলো দিয়ে থাকতে হবে। কারণ আপনি দেখবেন আবার এই কদিন পর একটা বড় ঘূর্ণিঝড় হবে, তখনই সরকার বেড়েই বলবেন, দুর্যোগ মন্ত্রী বলবেন আমরা 8,000 কোটি টাকা রাখছি বাজেটে। এ কথা 2016 সালেও বলেছেন, এগুলো 2019 সালেও বলেছেন, আমফানের সময় বলেছেন, সে টাকা কই? এডিবিতে কিন্তু দেখা যায় না। এই স্ববিরোধিতার থেকে বেরিয়ে আসতে হবে। আর একটা বলছি, এর সাথে আমি শেষ করছি, পরিবেশ আর একটা হচ্ছে জনসম্পদ। আমি সব কিছু করতেছি, কিন্তু আমার জনসম্পদ যদি যথাযথ তৈরি না করি তাহলে তো আমার ভবিষ্যৎ অন্ধকার। এটা খুব ভালো করে বুঝতে হবে যে আমি হয়তো 23 বিলিয়ন বা 25 বিলিয়ন আমি রেমিটেন্স আনছি, আমার লোকেরা কত কষ্ট করে বিদেশ থেকে আনছে, সেই আমার দেশের থেকে 10 বিলিয়ন লোক অন্য লোকেরা নিয়ে যাচ্ছে। কি যে তারা স্মার্ট, তারা ভালো লেখাপড়া জানে, তারা ভালো পারে। আমার বেকারের ভারে নুজু একটা দেশে এসে বাইরের লোক এসে আমার চাকরিগুলো নিয়ে যাচ্ছে। সুতরাং আমার মেন নজর দিতে হবে জনসম্পদ তৈরিতে, সেখানে তারা যেন স্ট্রং হয়ে ওঠে, আমার ছেলেমেয়েরা যেন চাকরিতে দাঁড়াতে পারে, করতে পারে, তাহলে আমার দেশের পয়সা দেশে রাখবে। ওইটার সাথেই জড়িত হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য। শিক্ষাতে ওই জনসম্পদ তৈরির জন্য, আর স্বাস্থ্যের জন্য এই
আপনি স্বাস্থ্যকে যদি টেকসই করে গড়ে তুলতে পারেন, আপনার ফরেন কারেন্সি সেভিংয়ের জন্য আপনার এলসির আর ওখানে করতে হবে না, আপনি ফরেন কারেন্সি তো এখানেই সেভ করতে পারেন। এই যে লোকগুলোর বিদেশে যেতে হচ্ছে, ওই ছেলেদের বাইরে পড়তে যেতে হচ্ছে, এটা যাওয়া লাগবে না যদি আমি এই 2 জায়গায় নজর দেই। দিলে আমাকে এইভাবে একটা স্বয়ংক্রিয় একটা পদ্ধতিতে উঠতে হবে। বাজেটে আমি মনে করি সেই দিকে যাব। ওই যে 4 পয়সা কার কি দেবেন, বেশি দেবেন, এই দাবি দেওয়া, এটা হচ্ছে সনাতন দাবি, এটা ঠিক আছে, কিন্তু মেন হচ্ছে আপনার সামনে ফোকাস করতে হবে। ইট ইজ ভেরি গুড চান্স ফর দি গভর্নমেন্ট, তারা একটা শক্তিশালী অবস্থানে বর্তমান বছরে আছেন, তারা এরকম সামনে 3 বছর মেয়াদে, আমি আগেও বলেছি 30 বার্ষিক টাইপের বাজেট করতে হবে। এই বছরই করতে পারবেন, করা যাবে না, এটা সম্ভব না, আপনি আস্তে আস্তে যাবেন, বাট লক্ষ্য থাকবে। যদি লক্ষ্য থাকে স্থির, আর কি একটা গান ছিল না, যদি লক্ষ্য থাকে অটুট, হ্যাঁ অটুট এবং থাকে, তাহলেই দেখা হবে বিজয়ে। আমার সেই বিজয়ের দিকে যেতে হবে, আমাকে এই সাময়িক এই চিন্তা আলোচনার পিছনে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আমরা আর একটা বিরতি নিব, বিরতির পরে আবার আসবো। দর্শক, নিটল টাটা এসএসটিভি সংলাপে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। আনোয়ার হোসেন, যেটি নিয়ে আলোচনা করছিলাম বাজেট নিয়ে প্রত্যাশা, যেটি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বলছিলেন যে দক্ষ জনসম্পদ, যেটি জনশক্তি গড়ে তোলা, সেখানে স্বাস্থ্য শিক্ষা দুদিকেই নজর দেওয়া আবশ্যক। আসলে আমরা গত 1 দশকে বা বেশ কিছুদিন বা বাংলাদেশের 52 বছরও যদি দেখি যে এই জায়গাটায় কি সবসময় কি অবহেলার শিকার ছিল কিনা? ধন্যবাদ। এটা অবহেলা অতীতেও ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে। আমাদের রাজনীতির যে অবস্থা আর দেশের যে অবস্থা, আমরা বলচলওয়ালা মানুষ, যথেষ্ট কথা বলতে পারি এবং যথেষ্ট পণ্ডিত। আপনি শুধু একটা অসুখের কথা যদি বলেন রাস্তায় বা আত্মীয় স্বজনদের, আপনার যতজনের কাছে বলবেন ততজনই আপনার অ্যাডভার্টাইজ দেওয়া শুরু করবে, অ্যাডভাইস দেওয়া শুরু করবে যে এইভাবে না এইভাবে, আমার এইটা হয়েছিল, তোমার এটা হয়েছিল। আমাদের দেশে সবচেয়ে সস্তা হইল অ্যাডভাইস। এই অ্যাডভাইসটা রাষ্ট্র হইতে আরম্ভ করে সমাজ, সব ক্ষেত্রে এই অ্যাডভাইস আছে। আমরা বাস্তবায়ন করি আর না করি, কিন্তু মুখে কথা খুব বলি। দেখেন, এই বাজেট নিয়ে কিন্তু সাধারণ জনগণ 80% 90% জনগণ বাজেট বুঝে না। তারা বুঝে যে আমি যেই জিনিসগুলি প্রতিদিন আমার দরকার, এভরিডে আমি আমার যে নিডসটা আছে সেইটা আমি সঠিকভাবে পাই কিনা। যারা এগুলির সাথে জড়িত তারা বুঝুক যে বাজেট কি, ট্যাক্স কি, ভ্যাট কি, এইগুলি তারা বুঝুক। আমরা এই সমস্ত কিছুর দরকার নাই, বুঝি না। কিন্তু তারা সেই প্রত্যাশা কখনো পূরণ করতে পারে না। বাজেটে বলেন আর যেটাই বলেন, কিছু কোটারি শ্রেণী আছে, সেই ব্যবসায়ী নামধারীও আছে, তারা ব্যবসায়ীদের দুর্নাম করতেছে, অর্থাৎ তাদের কাজকর্মে ব্যবসায়ীদের দুর্নাম হচ্ছে। তারা কখনোই ব্যবসায়ী ছিল না, তারা হলো সিন্ডিকেট। তারা হঠাৎ করে কোনো সুযোগ সুবিধা পাইয়া এই সমস্ত কাজগুলিকে কাজে লাগায়, এই সমস্ত দুর্নীতিগুলিকে কাজে লাগায়, যার জন্য ওই দোষটা পড়ে যায় উনি ব্যবসায়ী। এই রকমভাবে আমাদের চলতেছে এবং চলবেও। আমরা যত যেইটাই ভাবি না কেন যে এই দেশ আমার, এই দেশের জনগণকে নিয়ে আমাদের ভাবা উচিত, মানুষের হাতে হাতে সব কিছু সহজভাবে পৌঁছে দেওয়া উচিত। এই যে ম্যান পাওয়ার, যেটা ডেভেলপ করার জন্য আমাদের খুব ভালো ভালো মানুষ তৈরি করার জন্য কারিগরি শিক্ষার দরকার, এগুলি সব কিছুর দরকার। এইগুলি শুধু আমরা মুখেই বলি, কিন্তু কাজে করি না। আপনি দেখেন, ডাইনোসর একটা প্রাণী ছিল, 20 কোটি বছর আগে তার জন্ম হয়েছে, সে 14 কোটি বছর পর্যন্ত এই পৃথিবীর দাপিয়ে বেড়াইছে। 6 কোটি বছর আগে সে বিলুপ্ত হয়ে গেছে। তার এখন ফসিল পাওয়া যায়, বিশাল বিশাল ফসিল পাওয়া যায়। এনভায়রনমেন্টের এইরকম হয়েছে। আর আমাদের হলো কি, প্রতি বছর বছর যেই বাজেটগুলি করি, এই বাজেটগুলি দেখা যায় যে এইগুলি বলে যেতে হবে যে ডাইনোসরের কালো আমাদের ছাড়াই যাবে। শুধু আমরা বাজেট প্রতি বছরের বাজেটের কি কতটুকু আপনারা ইমপ্লিমেন্ট করতে পারছেন, বাস্তবায়ন কতটুকু কি হয়েছে, শুধু তো সবার উপরে চাপিয়ে দেন। ওই এনবিআর যেটা বললেন, হেলাল ভাই বললেন বা মাতলুব ভাই বলার চেষ্টা করছেন, আমাদের মজিদ সাহেব স্যার ছিলেন এনবিআর এর চেয়ারম্যান, তখনকার যেই পজিশন ছিল, এখন তো
ব্যবসায়ীদের সর্বোচ্চ ফোরাম প্রেসিডেন্ট ছিলেন মাতলুব ভাই, সর্বোচ্চ ফোরামও তাদের সাথে কথা বলতে পারে না। যে এরকম আমরা শুনছি যে বসে থাকতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তার দেখা পাবে কি পাবে না। অথচ 81% ইকোনমি সাপোর্ট দিচ্ছে এই ব্যবসায়ীরা, বাজেটের বা এই দেশের সব কিছু সাপোর্ট দিচ্ছে 81%। তাহলে তাদের কাছে বসবে না কেন? ওই যে বলে ফর্দ একটা তৈরি করে রাখে, বাজেট ঘোষণা করার পরে সাইন একটা করে দেয়। এই পর্যন্ত এই যাবৎকালে এর থেকে ভালো বাজেট আর হয় নাই। বুঝি আর না বুঝি সাইনটা করে দিয়ে দিলাম, তার কারণ আমাকে করতে হয়, বলতে হয়। কিন্তু আপনি যাদের কাছ থেকে নিবেন ট্যাক্স, যাদের কাছ থেকে তাদের নিয়ে বসেন, কি সমস্যা আছে। একজন এক একটা ব্যবসায়ী দীর্ঘদিনের অভিজ্ঞতায় তারা একজন এক একটা দিকপাল, একজন পণ্ডিত হয়, এক্সপার্ট তৈরি হয়। তাদের কাছে দেখেন, আমি একজনের উদাহরণ দিই। একটা লোক যিনি লেখাপড়ায় তেমন একটা ছিলেন না, খুব সাধারণ একজন ব্যবসায়ী থেকে আজকে চলে আসছেন, তার সেই কোম্পানিতে শত শত বড় বড় নাম করা ইকোনমিস্ট আছে, তিনি আকিজ গ্রুপ। তো এইরকম একজন সঠিক ব্যবসায়ী যদি হন, সে দেশের চেহারা পাল্টে দিতে পারে, অনেক কিছু পারে। সারা পৃথিবীতে এইরকমই হয়েছে। এসএমই খাত নিয়ে কথা বলছেন, পৃথিবীতে বলেন এসএমই খাত ছাড়া কেমনে জাগবে মানুষ। এসএমই খাতটা হলো বেশি মানুষগুলিকে ইনভলভ করা যায়, সাধারণ মানুষগুলিকে ইনভলভ করা যায়, যেটা সহজভাবে প্রাপ্ত হয় বা সহজভাবে মানুষ পেতে পারে, সেই খাতগুলিকে এসএমই খাতের ভিতরে নিয়ে আসেন, সেইভাবে কাজ করার সুযোগ দেন। আপনি দিবেন 20,000 কোটি টাকা লোন দিবেন, তারপরে ব্যাংক খালি করে দিবেন। অথচ 20,000 কোটি টাকা 20,000 লোককে যদি আপনি দিয়ে দেন, ওরা এই 20,000 লোক আরো বড় বড় মানে অর্গানাইজ করে, তারা একটা গ্রুপ করে এই দেশের মানে অর্থনীতির চাকা আরো সচল করতে পারে, কিন্তু দিচ্ছেন না। আপনি যান, যারা গেছে যে মিডল ইস্টে, বিশেষ করে সৌদি আরবে হজ করার জন্য, উমরা করার জন্য, তারা দেখতেছেন রাস্তার ভিতরে কি প্রচণ্ড রোদের ভিতরে বাংলাদেশের সাধারণ মানুষ, শ্রমিকরা দাঁড়িয়ে আছে, তারা ঝাড়ু দিচ্ছে, কত কষ্ট করতেছে। তাদেরকে যদি ট্রেনিং দেন, অন্যান্য দেশের লোকেরা, ওই ইজিপশিয়ানরা আছে, পাকিস্তানিরা আছে, ইরানিরা আসে, বিভিন্ন জায়গার লোকরা, তারা খুব ভালো চাকরি করেন, ভালো বেতন পান। কিন্তু আপনি এগুলি তো করতেছেন না। তারপরে কি করতেছেন, এই দেশের কিছু কোটারি শ্রেণী আছে মানব পাচার করার, ওই মালয়েশিয়া থেকে 2 দিন পর পর আসে, অবজেকশন আসে যে তোমরা এরকম এরকম আমরা উল্টা পুল্টা দিচ্ছ। ওই যে আরব আমিরাত থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে, যে সমস্ত জায়গাতে আমাদের যায়, দেখেন মেডিটেরিয়ান সি এর ভিতরে নৌকা ডুবি দিয়ে মারা যাচ্ছে। এই যে মানুষের যাবার, দেশ ছেড়ে যাবার যে একটা প্রচণ্ড রকম তাদের টেন্ডেন্সি, তাদের সেই যে তারা ওইখানে যে আর্ন করতে চায়, বাঁচতে চায়, এইগুলি আপনি দেশে তৈরি করেন না কেন? আপনার বারে বারে আমি আর একটা কথা বলছি যে কোরিয়ার মানুষ আর বাংলাদেশের মানুষ দেশ স্বাধীনের পরে মিডল ইস্টে একসাথে চাকরি করত, একই রকমের। সেই কোরিয়াতে আপনি দেখেন 1,500 থেকে 2,000 ডলারের নিচে কোনো বেতন, সাধারণ স্যালারিও সেইখানে নাই। ওরা এত উঠে গেছে। কেমনে উঠছে? শুধুমাত্র এই যে চমৎকার অর্গানাইজেশনের জন্য, একজনের সাথে আরেকজনের সেতু বন্ধনের জন্য। এখন আপনি যত রকম যা কিছু বলেন, আগে আপনাকে সুন্দর প্ল্যান ওয়াইজে সেইটা বাস্তবায়ন করতে হবে। আপনি দেখেন বিমানের লস, ট্রেনে লস, ট্রেনে টিকিট পাওয়া যায় না, দাঁড়ানো যায় না, বিমানে সিট নাই, তারপরে দেখা যায় যখন যায় অর্ধেক তার খালি। তো এইগুলিতে আপনারা জানেন, সব বুঝেন, বুঝার পর আপনারা কেন ধরেন না কেন এইগুলিকে? যখন একটা ইন্ডাস্ট্রি পাবলিক সেক্টরে দেওয়া হয়, একজন কিনে নিয়ে যায়, তখন দেখা যায় আগে লস হয়েছে, পরে যে একজন প্রাইভেট সেক্টরে চলে গেলেই সেখানে লাভের মুখ দেখে, সব কিছু সিস্টেম মতো চলে। কেন এরকম হয়? তা আপনারা ওইগুলি করেন না কেন? আপনারা যদি পারতেনই, তাহলে আপনারা তো এই যে প্রাইভেট সেক্টরে আসার দরকার ছিল না। আপনাদের পলিসিতেই যদি দেশ ভালো চলতো, ব্যবসায়ীরা ভালো চলতো, আপনাদের যদি সঠিক পলিসি হইতো, তাহলে তো ওইগুলি তো লস দিতেন না। আপনারা হইলো ফেল করছেন, আপনারা কাজ করার মতো যোগ্যতা আপনাদের নাই, যার জন্য আপনারা এইগুলিকে চাপাই দিতে পারেন। আমি আপনার কাছে আবার আসবো, অন্যান্য চাপটা আপনারা কমাই দেন। আবার আসবো হেলালুদ্দিন, হেলাল ভাই, যেটি নিয়ে আলোচনা করছিলাম, আপনি যেটি জনবান্ধব বাজেটের কথা বলা হচ্ছিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছিল, যে আওয়ামী লীগের ইশতেহারে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে দ্রব্যমূল্যকে, যেটি নিয়ন্ত্রণে রাখার জন্য। না, এটা চেষ্টা হচ্ছে। জাহিদ, আপনি খেয়াল করে দেখবেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য চেষ্টা হচ্ছে, কিন্তু চেষ্টা মানে করে লাভটা কি? যদি আপনার
মানে রাজস্ব বোর্ড যদি আপনাকে সেই সহযোগিতাটা না করে, আপনি চেষ্টা করতে পারবেন, চেষ্টা করে খুব বেশি এগোনো যাবে না। যেটা মজিদ ভাই বললেন যে করোনার সময় ম্যানেজমেন্টটা খুব ভালো ছিল, এবং এটা আনডাউটেডলি আমরা করোনার সময় খুবই ভালো ম্যানেজমেন্ট আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। কিন্তু করোনার পরে কি দাঁড়ালো, এই যে এখন বলা হচ্ছে না যে ভয়ঙ্কর নভেম্বর, এই যে নভেম্বরে ভয়ঙ্করভাবে টাকাগুলো চলে গেল, কোথায় গেল, কিভাবে গেল। আজকে আপনি দেখেন, আপনি যদি 10 লক্ষ টাকা একটা ঋণ নিতে চান ব্যাংক থেকে, আপনার মানে স্যান্ডেল তো 2 জোড়া 3 জোড়া ক্ষয় হবে। অবশেষে যদি ব্যাংক স্বীকারও করে যে ঠিক আছে দিব, তাইলে আপনার বাসায় আসবে, বাসায় এসে আপনার ছেলে মেয়ে কজন, আপনার কি কি সম্পত্তি, 10 লক্ষ টাকার অধীনে আপনাকে মিনিমাম 30 থেকে 40-50 লক্ষ টাকার জামানত দিয়ে আপনাকে সেই ঋণটা নিতে হবে। দেখেন কেন এসএমই খাতকে তারা গলা টিপে ধরছে, কারণটা হচ্ছে যে এখানে অনেক সম্পদ পাওয়া যাবে। কারণ আমি যে 20 লক্ষ টাকার লোন নিচ্ছি, আমার তো 50 লক্ষ টাকার ঋণ কোলাটেরাল দেওয়া আছে, আমার বাড়ি, আমার উমুক, আমার তুমুক, আমার দোকান সব তো আমার ব্যাংকের কাছে দায়বদ্ধ। আপনি 1000 কোটি টাকা নেন, 1 টাকাও দায়বদ্ধ লাগবে না, আপনাকে 1 টাকাও জামানত দিতে হবে না, এবং এইভাবে তারা টাকাগুলো নিয়ে গেলেন। এই যে এখন ব্যাংকগুলোর নজর পড়ছে এসএমই খাতে, অর্থাৎ এদের কাছে কিছু সম্পদ পাওয়া যাবে। ব্যাংক তো সবই খাচ্ছে, এখন যদি এসএমই খাতের এদের কাছ থেকে যদি এই তাদের সয় সম্পদগুলো, বাড়িঘরগুলো, তাদের অন্য অন্য স্থাবর অস্থাবর সম্পত্তিগুলো যে নিয়ে কারণ আমার তো এগুলো বন্ধক দেওয়া তার কাছে, তাইলে তারা কিন্তু ব্যাংক আরও উত্তর মানে কি বলে সমৃদ্ধ হবে। এখন এইগুলো আমরা বলছি, আপনি দেখেন গত কয়েকদিন আগে একটি ব্যাংকের পদস্থ কজন কর্মকর্তা বলছে যে আমাদের 90% এই গত 1.5-2 বছরে 90% লোন যারা নিয়েছে তাদের লোকেট করতে পারছেন না। কেন চিন্তা করা যায় যে 90% লোকেট করতে পারছে না, অর্থাৎ বড় ঋণ যেগুলো 700 কোটি, 800 কোটি, 1000 কোটি, 2000 কোটি, এগুলো লোকেট করা যাচ্ছে না কারা নিয়েছে। কিন্তু এসএমই খাদের ওই যে ক্যাস্টবেটা ওকে চেনে, ওর বাড়ি বন্ধক আছে, ওর জমি বন্ধক আছে, ওর দোকান বন্ধক আছে, অর্থাৎ ওকে ধরো। আসলে এইভাবে চলাটা খুব বিপজ্জনক। আমার কাছে মনে হচ্ছে যে এখন যেভাবে আমরা চলছি, আমরা কোথায় গিয়ে শেষ করবো আমি জানি না। আরেকটা জিনিস খেয়াল করবেন, যেটা বলেছেন যে আমাদের দেশ থেকে লক্ষ কোটি টাকা চলে যাচ্ছে, পাচার হচ্ছে, না পাচার না, অন্য দেশের বাইরে। আপনি যদি আজকে গুয়াংজু থেকে ঢাকায় আসেন, ওখানে দেখবেন 20% আমাদের দেশি যাত্রী আর 80% হচ্ছে চাইনিজ। আপনি ভারত থেকে যদি বাংলাদেশে আসেন, ওখানে দেখবেন যে আমাদের 30% আমাদের বাংলাদেশি আর বাকি 70% হচ্ছে ইন্ডিয়ান। ওরা বাংলাদেশে কাজ করে, যে কিছুক্ষণ আগে আমাদের আনোয়ার ভাই বললেন না যে আমাদের লোকগুলো ভূমধ্যসাগরে মারা যাচ্ছে, লাশ আসতেছে, আমরা এইগুলো কিন্তু আমাদের কাছে খুব ম্যাটার করে না। আপনি এভাবে খেয়াল করে দেখেন যে আমাদের যে বাচ্চাগুলো ইংলিশ মিডিয়ামে পড়ে, একটা বাচ্চাকে আমরা দেশে রাখতে পারতেছি? আমাদের একটা মেধা কি দেশে থাকছে? আমি অনেক কষ্ট করে, বা যারা আমরা মধ্যবিত্ত, তাদের সন্তানরা যখনই দেশের বাইরে যাচ্ছে লেখাপড়া করার জন্য, ব্যাংক তাদেরকে সেই পরিমাণ সাপোর্ট দিচ্ছে না। সাপোর্ট দিলেও সেই বাচ্চাটা আমরা দেশে ফিরে আনতে পারছি না, ওরা দেশে আসে না, না দেশে যাব না। কেন দেশে যাব না? উনি দেশে এসে কোনো কাজ এসে তো কাজ করতে পারবে না। আপনি বিসিএস এর একটা আপনার আছে, যেখান থেকে আমরা সুপিরিয়র সার্ভিসের আমরা যেখান থেকে ক্যাটাগরিটা নিশ্চিত করি। আপনি বিসিএস কারা করে? যারা ওই যে ব্যাকরণ শিখে, যারা ঐকিক নিয়ম শিখে, যারা গণিত শিখে, এরা হচ্ছে বিসিএস এর স্টুডেন্ট। ইংলিশ মিডিয়ামের কোনো বাচ্চা আমাদের ধরেন মধ্যবিত্ত উচ্চবিত্তের কথা তো ধরে নিতে হবে যে ওদের সমস্ত বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে, মধ্যবিত্তদের বাচ্চাও কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ে। ওরা কোনো বাচ্চা এখন আপনি বিসিএস দিতে পারবে না, বিকজ সে ব্যাকরণ শিখে নাই, সে ঐকিক নিয়ম শিখে নাই, সে গণিত শিখে নাই, সে পারবে না। তাইলে আমার মেধাটা আমি দেশে রাখতে পারছি না, আমি দেশের বাইরে থেকে মেধা নিয়ে এসেছি, যারা লক্ষ কোটি ডলার দেশ থেকে প্রতিবাসী নিয়ে যাচ্ছে। তো এইভাবে যদি আমাদের এই লিকেজগুলো বন্ধ করা না যায়, আমাদের বাচ্চাগুলো যদি আমরা দেশে ফিরিয়ে আনতে না পারি, আপনি দেখেন তো ভারতের কথা, ওরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, ওরা ব্যাক টু প্যাভিলিয়ন। চাইনিজের কথা খেয়াল করেন, পৃথিবীর যে কোনো প্রান্তে ওরা লেখাপড়া করুক, ব্যাক টু প্যাভিলিয়ন। তারা আবার স্বদেশে এসে তারা নিজেদের কাজ করার চেষ্টা করে। এরকম একটা পরিস্থিতি দেশে কিন্তু বিরাজমান। এইগুলো যদি আমরা এই মুহূর্তে খেয়াল না করি, যে হ্যাঁ ইংলিশ মিডিয়ামের বাচ্চারাও বিসিএস দিতে পারবে, তারাও কম্পিট করতে পারবে। আপনি দেখেন মেধা আগামী 10 বছর আমাদের মেধা তৈরি হবে। আমাদের মেধা ছিল তো, আমার দেশের ছেলেমেয়েরা বিদেশে গিয়ে সমস্ত কিছু চালাচ্ছে। আপনার কথা বলবেন, এই কি বলে ডিজিটালের কথা বলবেন, ম্যাক্সিমাম বাচ্চারা এখন বিদেশে ঘরে বসে তারা দেশের বাইরে ঘরে বসে তারা চাকরি করার বেতন দিচ্ছে, আমার দেশে আসছে না।
অতএব এগুলো খুব দুর্ভাগ্য আমাদের। আমাদের যেসব সন্তানরা দেশে আনতে পারছি না, তাদের বাবা মায়ের কষ্ট আছে, এইগুলো আসলে কেউ বুঝবে না। যাদের সন্তানরা দেশের বাইরে থেকে দেশে আসছে না, তাদের কষ্টটা যে কি পরিমাণ, এটা আসলে বোঝার মোহাম্মদ অনুমতি হেলালুদ্দিন, আমরা আমি শেষ করে দিচ্ছি একটা কথা বলে। নতুন বিনিয়োগের কথা বলা হচ্ছে। মাতলুব ভাই একজন বড় ব্যবসায়ী, একজন সজ্জন ব্যবসায়ী, উনি বিনিয়োগের কথা বলবেন, কিন্তু বলেন তো এই ধরনের পরিস্থিতিতে কে বিনিয়োগ নিয়ে আসবে বলেন? কোনো লোক বিনিয়োগ নিয়ে আসবে? যেই বিনিয়োগটা বরং আছে এইগুলো লুকায় রাখার চেষ্টা করছে, কারণ আপনি তো নিরাপত্তাটা পাচ্ছেন না। আপনি বিনিয়োগ করে আপনার কিন্তু রিটার্ন পেতে হবে। আপনার 14-15% ব্যাংক ইন্টারেস্ট, বিদ্যুতের দাম বাড়ছে, জ্বালানির দাম বাড়ছে, অন্য অন্য সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের আমাকে বাড়তি ভর্তুকি মানে খরচ আমাকে গুনতে হচ্ছে। তো সেখানে আপনি কিভাবে আপনি এটা মানে সার্ভাইভ করবেন আমি জানি না। হেলাল ভাই, আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আসবো। দর্শক, নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মাতলুব আহমেদ, আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। মাতলুব ভাই, যেটি নিয়ে আলোচনা করছিলাম বাজেট নিয়ে প্রত্যাশা, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আপনি জানেন যে এখানে অধিকাংশ মানুষই যেখানে কৃষিজীবী, কৃষির ক্ষেত্রে আসলে আমাদের নতুন করে চিন্তা ভাবনার সময় আসছে কিনা, কারণ আপনি জানেন যে শ্রমিক সংকট, নানাবিধ কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় কৃষকটা অনেকটা চাপের মুখে আছে। ওয়েল, শ্রমিক সংকটটা স্টাডি করতে হবে যে কেন শ্রমিক সংকট হচ্ছে। এত লোক আমাদের, তারপরে কত শিক্ষিত বেকার আছে, তাদেরও তো জমি জমা আছে। তো এখন তো মেকানাইজেশন চলে আসছে। আজকে আমেরিকাতে দেখি ভালো ভালো লোকরা, এডুকেটেড লোকরা ওই মেশিন চালায়, গম বা দিচ্ছে খেতে, নইলে কাটছে, নইলে কাজ করছে। তো আমাদের দেশে কিন্তু এখন সব চলে আসছে। তো অ্যাকচুয়ালি হাতে দিয়ে সেই কাস্তে দিয়ে কাটতে হবে ওই লেভেল এখন নাই। যেমন আমরা এখন টেলিফোন করে আর ঘুরাই না, আমরা দেখতেও পাই, কথা বলতে পারি। এই যে ইমপ্রুভমেন্ট আমরা ইউজ করছি, কৃষিতেও আমাদের এই ইমপ্রুভমেন্টগুলো ইউজ করতে হবে। আমরা সামনেই দেখতে পাচ্ছি, আমরা নিজেরাও আমরা একটা প্ল্যান করেছি, আমরা ড্রোন ফ্যাক্টরি করব। সেই ড্রোনে আমরা কৃষির ড্রোন বানাচ্ছি। সেই ড্রোন দিয়ে আমরা ওষুধ ছিটাতে পারবো, তারপরে বীজ ছিটাতে পারবো, এবং কোন জায়গাটা সেচ লাগবে সেটাও কিন্তু সিস্টেমে বলে দিতে পারবে। তো মডার্ন ওয়ে অফ এগ্রিকালচার করলে আপনার আজকে যদি এক বিঘা এতে 1 মণ ধান হয়, তখন কিন্তু 1 বিঘাতে 3 গুণ পর্যন্ত উঠে যাবে। এবং এই সব টেকনোলজিগুলো বিদেশ থেকে আনতে হবে। আমরা এখন আগের মতো সেই গরু দিয়ে চাষ করে আপনি যদি মানে ভালো ফলন চান, পারবেন না। আর এই যে আপনি আজকে বলছেন ম্যান পাওয়ার শর্টেজ, এটা কিন্তু একদিক দিয়ে আমাদের লাভ হচ্ছে কি, যে আমরা মেশিনারিজ নিয়ে আসতে পারছি। কিন্তু এই মানুষগুলো কোথায় গেল? তারা কি কাজ করছে? তারা কি ভালো আছে? আমার পার্সোনাল মত হচ্ছে, তারা যদি তাদের কৃষি খামার এবং তাদের মাটির সাথে থাকে, তাদের ভবিষ্যৎ কিন্তু অনেক ভালো। আজকে বেশিরভাগ লোক আমি শুনেছি শহরে এসে বস্তিতে থাকে, রিক্সা চালায়, নইলে ওই যেভাবে হেলাল সাহেব বলেন ইজি বাইক চালায়। তো এইগুলোর থেকে যদি তারা কৃষির মধ্যে থাকে, এবং কৃষি যদি আমাদের সরকার একটা প্রাইসগুলো বেঁধে দেয় যে ঠিক আছে তোমার খরচ হলো 10 টাকা, আমি তোমাকে 15 টাকা দিব, তাদের প্রফিট যদি এনশিওর করে, যদি নিজে না পারে ইন্স্যুরেন্স কোম্পানিতে ইন্স্যুরেন্স করে যে ঠিক আছে তোমরা এই দামে নেবে, এবং বিগ কোম্পানিরা ওই সরকারের থেকে নেবে। আজকে বড় কোম্পানিরা চাষিদের কাছ থেকে বা মধ্যস্বত্ব ব্যক্তি থেকে অনেক কম দামে কিনছে, মানে ওরা এমনভাবে কিনছে যাতে কৃষকরা কিন্তু লাভ করতে পারছে না। সেই দিক দিয়ে আমার কাছে মনে হয় দি চেঞ্জেস যেটা আমাদের বাজেটে আসা উচিত, সেটা হলো কৃষি খাতকে কি করে স্বাবলম্বী করা যায়, তাদের যাতে দামটা কীভাবে বেশি করে দেওয়া যায়, এবং কিভাবে মেশিনারি ইনক্লুডিং ড্রোনস ব্যবহার করা যায়, সেগুলো চিন্তা করতে হবে। আরেকটি বিষয় যেটি আপনি উল্লেখ করেছেন যে কর্মসংস্থান তৈরিতে, বিশেষ করে এই যে লোকগুলো তারা কোথায় গেল, তারা আসলে কেমন আছে, তাদের তো চাকরির ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, সেখানে আসলে কি নজর দেওয়া উচিত? না, ইটস ভেরি সিম্পল। আপনি নিজেই বলছেন কৃষিতে লোক পাওয়া যাচ্ছে না, তারা আবার এখানে এসে বসে আছে, কিসের লোভে বসে আছে? তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে ব্যাক টু প্যাভিলিয়ন। তারা কৃষি খামারে যাবে। আজকে কিন্তু আমি করোনার সময় দেখেছি শিক্ষিত বেকার ছেলেমেয়েরা ভালো ভালো মাছের খামার করেছে, হাঁসের খামার করেছে, মুরগির খামার করেছে, আমাদের ছোট ছোটো পিক আপগুলো চালায়, ওটা দিয়ে সবজি কিনে কারণ বাজারে বেচতেছে। দে আর ভেরি অ্যাক্টিভ অ্যান্ড দে আর অল মেকিং গুড মানি। তো
চাকরির আশায় না থেকে সেলফ এমপ্লয়মেন্ট এটা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা সবসময় বলেছেন যে তোমরা চাকরি দিবা, তোমরা চাকরি খুঁজে থেকো না। আজকের মটো হচ্ছে আর চাকরি নয়, ব্যবসা করব। মাতলুব আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে সময় নেই, আসলে আলোচনা শেষ করতে চাই। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আমরা আলোচনা শেষ করব। জনবান্ধব বাজেট প্রত্যাশা করি আমরা, সেখানে আসলে দারিদ্র্য বিমোচন, বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের জন্য যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সেটির আওতা বাড়ানো উচিত কিনা? অবশ্যই আওতা বাড়ানো উচিত, কিন্তু আমি মনে করি এই কি বলে সামাজিক নিরাপত্তা দিয়ে গরিবকে গরিব রাখার দরকার নেই। এখানে এমন কর্মসূচি আসতে হবে যে তার শিক্ষা এবং স্বাস্থ্যর ব্যবস্থা করে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে আমার এটা দিতে হবে না, এই দেওয়ার ব্যাপারটা। আমি বারবার বলছি, ভাইও যেটা বললেন, দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে, আমার কর্মপদ্ধতিটা পাল্টাতে হবে আমাকে। এই যেমন ওই যে উনি বললেন, আমাদের বড় সমস্যা হয়ে যাচ্ছে, আমাদের শুধু টাকা পাচার হচ্ছে না, মেধা পাচার হচ্ছে, কর্ম উদ্যোক্তা শিল্প উদ্যোক্তাও পাচার হচ্ছে। এই আজকের যারা যে 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 প্রজন্ম আছেন ব্যবসা করছেন, উঠছেন, ওনারা কিন্তু ওনাদের ছেলে মেয়েদের আনতে পারছেন না। অনেক বৃদ্ধ অনেক অনেক খুব সফল ব্যবসায়ীদেরকে আমি দেখেছি, খুব দুঃখিত, বলে ছেলে মেয়েরা বললাম, সে এসে ধরবে না, সে বলে না তোমার ওই ব্যবসা আমি নাই। এটা তো আমার লস না, কারণ আমার এই ইন্ডাস্ট্রি এগুলোকে তো একটা ধারাবাহিকতা দিতে হবে। অর্থাৎ দৃষ্টিভঙ্গির ব্যাপারটা পাল্টানোর ব্যাপারটা এখানে ইম্পর্টেন্ট। এই জন্যই জনবান্ধব বাজেট করতে গেলে জনগণের প্রত্যাশায় বের করে। আমি সেই জন্য একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে গত 7-8 বছর ধরে আমরা দেখছি বাজেট কিন্তু জনগণ পড়তেছে না, পড়তে পারতেছে না, জানতেছেও না। বাজেট উপস্থাপনা হচ্ছে কিন্তু পাওয়ার পয়েন্টে কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা দিয়ে, এবং সবাই ওটা বুঝছে কিনা। আপনার দেখেন 10 বছর আগেটাকেও বাজেট বক্তৃতাটা পরের দিন পেপারে কিন্তু পুরোটাই ওই করে ছাপা হতো, জনগণ পড়তো, কারণ ওই পার্লামেন্টে বা ওই টেলিভিশনের পিছনে পুরোটা অত সময় নিয়ে কেউ দেখার পায় না। আমাদের এখানে তাই এমন হয়ে গেছে যে 168 পৃষ্ঠার বই, এবং সেটা মাননীয় মন্ত্রীও পড়তে পারবেন না বা পারেন না, উনি শেষে এটা যায়। ভারতের এই বলছি গত মার্চ মাসে ভারতের যে বাজেট বক্তৃতা মাত্র 18 পৃষ্ঠা, মাত্র 18 পৃষ্ঠা, এবং কি সুন্দরভাবে সহজ ভাষায় খুব ক্লিয়ার করে লেখা গভর্নমেন্ট কী বলতে চাচ্ছে, কী করতে চাচ্ছে। এই যে আমি একটা দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কথা বলবো, সে বলতে হবে, সহজ করে বলতে হবে, ভালো করে বলতে হবে। ওখানে খানিক স্ট্যাটিস্টিক্স দেখিয়ে পাই চার্ট দিয়ে কী বলতে চাইলাম এটা বুঝলো না, এটা হবে না, এটা করতে হবে। এবং আমি ওটাও বলি, ভারতের এই অর্থমন্ত্রী যিনি এটা করলেন, তিনি নিজে কিন্তু ভোটে দাঁড়াতে পারেননি, তার টাকা নাই। এটা বুঝতে হবে, এই জিনিস থেকে কিছু জিনিস কিন্তু বুঝতে হবে। বলছে আমি এই নির্বাচনে দাঁড়িয়ে খরচ করার মতন টাকা আমার নাই। শি ইজ দ্য ফাইন্যান্স মিনিস্টার। তাহলে বোঝা যায় যে পুরো ব্যাপারটার সাথে তিনি কতটা সম্পৃক্ত, কতটা কিভাবে, কতটা সাধারণ অবস্থার সাথে। আর আমাদেরগুলোর তো আর আমি বলছি না, কথা হচ্ছে যে এই জিনিসগুলোকে আমাদের দৃষ্টিভঙ্গি, মনোভঙ্গি এগুলো পাল্টাতে হবে, না হলে ওই এনবিআরকেও হবে না। এনবিআরের তো সে আদায় করবে, তার তো সে সার্বিক অবস্থা, সেটা বলার কিছু নাই। সকলকেই করতে হবে, সকলকেই এই সক্ষমতা বাড়াবার জন্য চেষ্টা করতে হবে, তাহলেই জনবান্ধব বাজেট হবে। জনগণ বুঝতে পারুক। জনগণ কিন্তু এত পাইচার্টাট এগুলো কিন্তু ওর কোনো চিন্তা ভাবনার ভিতরে নাই। ও দেখে যে আমি নিত্যপ্রতি আমার সামনে আমার ছেলেটা পড়াশুনো করছে, সে চাকরি পাবে কিনা, সে করবে কিনা। কিন্তু মতলব ভাই খুব কারেক্টলি বলছেন, সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে তুমি চাকরির পিছনে ঘুরবা কেন, তুমি চাকরিদাতা হও, তুমি নিজে কাজ করো, উদ্বুদ্ধ করো। সেই উদ্বুদ্ধ করার ব্যাপারে সেখানে নানান ধরনের ব্যাপার থাকা উচিত হবে। এই জন্য আমি মনে করি মহেশ আর গফুরের বাজেট চাই। মহেশ আর গফুর, মহেশ মানে প্রাকৃতিক সম্পদ। সবচেয়ে বড় কথা, একটা সুন্দরবনে একটা বাঘ মরে যেয়ে পানিতে ভাসছে, ইট ইজ এ ভেরি ব্যাড ইন্ডিকেশন। ওর যেখানে মানুষের মারার কথা, সে এখন নিজে নিহত হয়ে, তাই এখন এটা গরমে না কী কারণে হয়েছে, লিভার সিলোসিস হয়েছে না কি হয়েছে, এটা কিন্তু ইট ইজ এ টার্নিং পয়েন্ট, তো সেই জন্যই আমি বলছি যে গফুর আর মহেশের বাজেট দরকার। গফুরও ভালো হওয়া দরকার, আর মহেশ ভালো হলেই আমার গোশ মানে মাংসের আমার এটা আমার পোলট্রি খাত, আমার পুষ্টির খাত, আমার এগুলোর উন্নতি হবে, সেই দিকে লক্ষ্য রাখা।
ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই। আনোয়ার হোসেন, আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। আত্মকর্মসংস্থান সৃষ্টির কথা, প্রত্যাশার কথা বলেছেন মাতলুব ভাই। আপনার কি মনে হয় যে আমাদের বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, সেখানে উদ্যোক্তা হওয়ার জন্য আসলে সেই অনুকূল পরিবেশ আছে কি? ধন্যবাদ। আমাদের ডক্টর আব্দুল মজিদ সাহেব যেটা বললেন যে মানুষ বুঝে তো ক্লিয়ারভাবে বুঝে না, কেমন করে বুঝে। উনি মহেশে আর ইসের কথা বললেন, গফুরের কথা বললেন। একটা কবিতা আছে রবি ঠাকুরের, পুরস্কার কবিতার ছোট্ট একটু লাইনে আছে, মটর কাকরে চিবায়ে হা করে। অর্থাৎ ওই যে বুটা মটর আছে না, ওই বুটটা খাইতে খুব মজা লাগে। তো বুটের সাইজে যদি ওইটার ভিতরে কাকর আর পাথরের ছোট কুচি ওটা মিলাই যদি দেওয়া হয় তাহলে কি অবস্থা হবে? জনগণের অবস্থা হচ্ছে এরকম, মটর হিসাবে খায় কিন্তু চাবানোর পরে দাঁত দুধ ভাঙে যাইয়া মানে অসুস্থ হয়ে যায়, সেইখানে সে ইনজুর্ড হয়ে যাচ্ছে। এই অবস্থা হয়ে গেছে আমাদের বর্তমান অবস্থার। যারা বুদ্ধিজীবী, যে বুদ্ধিজীবীরা দেশকে চালায়, সবাইকে আমি বলছি না, দেশকে চালানোর বুদ্ধিজীবীরা, সেই বুদ্ধিজীবীরা জনগণের ভাষা, জনগণের কথা বুঝতে চায় না। তারা মনে করে যে আমি যেটা দিলাম, আমি যেটা তৈরি করলাম, যেই ফর্মুলা, যেই রকম ফাইল তৈরি করলাম, তার কারণ ফাইলটা যত বড় হবে তার পাণ্ডিত্য তত জাহির হবে। অল্প কথায় ওই যে মুসলমানদের ভিতরে আছে আলহামদুর সূরা, আলহামদুর সূরার বাংলা তর্জমা যদি পড়া যায় ওটার ভিতরে সবটুকুই আছে, যার জন্য হলো প্রতি রেখাতে রেখাতে ওই সূরাটা পড়ানো হয়। আমরা যারা বাংলা বুঝি কিছু তারা হয়তো বলতে পারি, কিন্তু যারা একেবারে বুঝি না আলহামদুর ওই মটর কাকরের মতোই আমরা পড়ে যাই। কিন্তু ওটার ভিতরে যে কত কিছু আছে, এই রকম হলো যে আমাদের সাধারণ মানুষ হইতে আরম্ভ করে ব্যবসায়ী যারা এই দেশের ইকোনমি চালায়, সবাই মিলে ঝিলে যেভাবে চলে, এটা একটা সুন্দর সুস্থ ব্যবস্থা করতে হবে, বুঝার মতো ব্যবস্থা করতে হবে। আপনি যতই পেঁয়াজ দিয়ে নিয়ে যান লক্ষ কোটি টাকা এই দেশ থেকে, ব্যাংক থেকে নিয়ে যান, আর আপনি যেইখান থেকে বলার দরকার সেই জায়গা থেকে বলাই দিবেন, আমাদের মুখ বন্ধ করে দিবেন। তারপরে আপনার বিরুদ্ধে যিনি দাঁড়াই গেল তিনিও আপনার পক্ষে একসময় বিরুদ্ধে আসলো, পক্ষে দাঁড়াই গেল যে না উনি সঠিক কাজটি করছে। আমাদের সবচেয়ে বড় হলো দুদক, যেইখানের উপরে আমরা খুব ভরসা করে থাকি, যা দেশটা সোনার দেশ করে ফেলবে। তারপরে কিছুদিন পরে একটা সার্টিফিকেট দিয়ে দিবে ধবধবা সাদা, যিনি একেবারেই একটা সৎ ভালো লোক, তার কোনো রকম কোনো পিছনে কোনো দূষিত কিছু ছিল না। আমরা জনগণ বারে বারে এগুলি দেখি, আর ওই যে মটর কাকর মিলাইয়ে চিবাই আমরা খাইতেছি। এই হলো আমাদের অবস্থা। আনোয়ার হোসেন, আনোয়ার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার হাতে সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই। হেলাল ভাই, কৃষি অর্থনীতির কথা বলছিলেন মাতলুব ভাই, সেটিকে আসলে গতিশীল আরো বেগবান করা না, প্রয়োজন এখানে কিনা? আমাদের মানে আমাদের সুবিধা যেটা সেটা হচ্ছে যে আমাদের কৃষকরা বড়লোক হইতে চায় না, ওরা যে অবস্থা আছে সেই অবস্থায় থাকতে চায়। সে কারণে দেখবেন যে কৃষিতে আমরা বলি যে আমরা অনেক ভর্তুকি দিচ্ছি, অনেক কিছু করছি, কিন্তু দিন শেষে দেখবেন যে আসলে কৃষক তার নিজের কারণেই সে কিন্তু এই ফসলগুলো ফলায়। আজকে কৃষি শ্রমিক পাওয়া যায় না। আমার কিছু জায়গা আছে, আমি চেষ্টা করেছি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 1 ইঞ্চি জায়গাতে খালি না থাকে, আমি চেষ্টা করেছিলাম যে ধান টান করে কোনো রকম কভার করা যায় কিনা। আমার 70,000 টাকা খরচ হয়েছে, আমাকে ধান তুলে বিক্রি করে আমাকে বললো 40,000 টাকা আপনি নেবেন। কেন 40,000 টাকা বিক্রি করতে পেরেছেন? প্রবলেমটা কোথায় দেখেন, মাতলুব ভাই কিন্তু বলেছেন যে আসলে আমাদের মেকানাইজড হচ্ছে, মূল যেটা মেকানাইজড হওয়া দরকার সেটা হচ্ছে আপনাকে ড্রায়ার মেশিন দরকার। ড্রায়ার মেশিন না থাকলে আপনি যখন ধানটা কাটছেন, কাটার পরে ধানটা কিন্তু ভিজা থাকে, এই ভিজা ধান যদি 3 দিন 4 দিন আপনি বিক্রি করতে না পারেন, ওটাতে গ্যাজা হবে, যেটাকে আমরা গ্যাস বলে, কি এইটা তখন আর মিলগুলো কিনবে না। ঠিক আছে, 3 দিন 4 দিনের মধ্যে কিন্তু ধানগুলো বিক্রি করে ফেলতে হয়। আমার যদি ড্রায়ার মেশিন থাকতো প্রত্যেক গ্রামে গ্রামে, তাহলে ড্রায়ার দিয়ে আমি সেটা শুকিয়ে আমি কিন্তু গুদামজাত করতে পারতাম। আমার যেটুকু বাড়িয়ে মানে বাড়ির মধ্যে আগে আমরা দেখতাম না, গ্রামের বাড়িতে বিশাল বিশাল ছোট আকারের থাকতো, গোলাঘর যেটা থাকতো, আমরা সেখানে রাখতে পারতাম। আমরা সেগুলো রাখতে পারি না। আমি জানার চেষ্টা করলাম যে কী কারণে আমাকে লসটা দিতে হলো। তখন আমাকে বিক্রি করতে হলো 700-750 টাকা মানে মন, কারণ এর বেশি তারা কিনবে না। সব তারা এক ধরনের নেক্সাস তৈরি হয় যে না আমরা এর বেশি কিনবো, কারণ আমার তো ধান নষ্ট হয়ে যাবে। আমি জানি যে 3 দিন থাকলে এর মধ্যে গেজা হবে, গেজা হলে ধান আমি আর বিক্রি করতে পারবো না, অথবা আগে তড়িঘড়ি করে বিক্রি করতে হয়। এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত না আমি
মানে মাথার মধ্যে না আনবো। আমি মনে করি যে ড্রায়ার মেশিন, এটা প্রধান কাজ হচ্ছে ড্রায়ার মেশিন। ওই যে ধান কাটা ঠিক আছে, কিন্তু ড্রায়ার মেশিন যদি আপনার না থাকে তাইলে ওই সুযোগরা মিল মালিকরা নেবেই। আমি 700 টাকা ধান বিক্রি করব, ওই চাল কিন্তু আমাকে কিনা খাইতে হবে এই 1600 টাকায়। এই যে জায়গাগুলো, এইগুলো আমাকে কিন্তু নজরদারির মধ্যে আনতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের কৃষি শ্রমিক নেই। কেন নাই? আপনি দেখেন এখন ওই যে পুরুষ লোকও ওই যে আপনার ইয়ে বেচে, কি বলে আপনার, পিঠা বিক্রি করে, রাস্তা রাস্তা পিঠা বিক্রি করতেছে, পেঁয়াজও বিক্রি করতেছে, অটো চালায়। হ্যাঁ, অটো চালায়। এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা, অটো, এদের কোনো পারমিশন লাগে না, এদের কোথা থেকে ওদের যে মানে ব্যাটারি চার্জ দিতে হয় সেটারও কোনো পয়সা লাগে না। হ্যাঁ, ওই তার দুইটা ঝুলায়, এই ইয়ে দিয়ে, কোটা দিয়ে দুই তার ঝুলায়, ওখান থেকে চার্জ দেয়, চার্জ দিয়ে ওরা চালাচ্ছে। এবং দেখেন, আমি একদিন আমাদের মন্ত্রী মহোদয়কে বললাম যে এই যে আমাদের দোকানপাট বন্ধ করেছেন রাত্র 8টার সময়, এই যে লক্ষ লক্ষ ইজি বাইক চলছে, এরা কোত্থেকে বিদ্যুৎ পায়, এরা কীভাবে ব্যাটারি চার্জ দেয়? উনি আমাকে সরাসরি বললেন, দেখেন এইগুলো হয়ে গেছে, এগুলো আপাতত বন্ধ করা যাবে না, কথাগুলো খেয়াল করেন। তো এই যে অব্যাহতভাবে আপনি একটা অন্যায় করতে দেবেন, পরে এটাকে বলবেন যে এটা বন্ধ করা যাবে না, এটাকে বৈধ করতে হবে। বৈধ করলে তাকে লাইসেন্স দেন। এখন কি করে, কৃষি শ্রমিক লোক কামলা, ওই লোক কামলা রুজ্জা, আর যদি সে কোনো কারণে একটা রিক্সার মধ্যে মোটর লাগাইতে পারে, সে ড্রাইভার, তার সামাজিক ইজ্জত বাড়ে। সে সারাদিন 3 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা কাজ করে মিনিমাম 1000 টাকা নিয়ে সে ঘরে যায়। তাহলে সে কৃষি কাজটা কেন করবে? এই যে আমাদের যে এই যে দেখেন না, আমাদের যে ঢাকা শহরে মোটরসাইকেল দিয়ে দিলাম আমরা, এটা কি পাঠাও নাকি নাম, এটা পাঠাও। আমরা কোথায় এটা নিয়ে অ্যানালাইসিস করলাম, কোথায় নিয়ে, মানে যে আমার এই মোটর দেখেন, কোনো গাড়ি আপনি চালাইতে পারবেন না, মোটরসাইকেল ডানে যাবে বামে যাবে, ও যেভাবে খুশি সেভাবে যাবে, আপনার গাড়িতে লাগাইতেছে, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, উঠে যাচ্ছে। হ্যাঁ, আমার একবারও আমার কোনো পরিসংখ্যান আমি নিলাম না যে আমার এই দেশে পাঠাও আমি করব কিনা, আমি পাঠাও দিয়ে দিলাম। আমার মনে হয় যে আমরা দেশটা খুব ছোট, আমাকে যে পরিকল্পনা মাফিক আমি এগুতে না পারি। আমার এখানে 18 কোটি মানুষ, এই পরিকল্পনা যদি সঠিক না থাকে, আমরা যত চেষ্টাই করি, মাননীয় প্রধানমন্ত্রী যত চেষ্টাই করুক, সঠিক পরিকল্পনাবিহীন আমাদের এগোনোর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। হেলাল ভাই, হাতে সময় নিয়ে আলোচনা শেষ করব। মোহাম্মদ হেলাল উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আব্দুল মাতলুব আহমদ, আনোয়ার হোসেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি, নিটল টাটা এসটিভি সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।